হয়তো বা ডাউন দ্য লাইন নেক্সট 2 or 3 ইয়ার্স এর ভিতরে আমাদের আর টাইপ করে কোড করতে হবে না। আমরা মেজরিটি টাইম প্রম্পটিং করব। প্রম্পটিং এর মাধ্যমে কোডগুলা জেনারেট হবে, বিশেষ করে কার্সারের জিনিসপত্র যেভাবে হয়। আমি কোডগুলো আবার রিচেক করব, রিচেক করে করে মানে আমাকে ওই 1000 লাইনের কোড লেখার ওরকম জিনিসপত্র নাই। রেদার আমাদের হইতেছে, যেমন আমি রিসেন্ট টাইমে রাসেল ভাই একটা জিনিস বলতেছিল, আমাদের প্রোগ্রামিং হিরো যে কোর প্ল্যাটফর্মটা আছে সেখান থেকে আমরা তো এটা আলহামদুলিল্লাহ ডেভেলপমেন্ট করতেছি প্রায় 4.5 বছর বা 4 বছরের কাছাকাছি সময়, এটা কিন্তু কন্টিনিউয়াসলি ডেভেলপমেন্টের ভিতর দিয়ে যায়। আমরা বিগত মাসখানেক ধরে একটা ইন্টারনাল প্রজেক্ট হাতে নেওয়া হয়েছিল যে যত জায়গাতে যত ডেড কোড আছে সেগুলা ফেলে দিতে হবে। এখন ডেড কোড এই যে ফেলার যে জায়গাটা, এখানে ক্ষেত্র বিশেষে কিন্তু এআই দিয়ে একটু অ্যাটলিস্ট বোঝার চেষ্টা করা হয়েছে যে কোনটা কাজ করে কোনটা করে না, এবং ওই ওয়েতে ওভারঅল একটা অ্যাজাম্পশন বা ওভারঅল একটা সামারি যেটা টানছে প্রায় 60 থেকে 70 হাজার লাইনের মতো কোড ফেলে দিতে হয়েছে। ওটার এখন আর কোনো ইউজ কেস নাই। 60 থেকে 70 হাজার লাইন কোড মানে কিন্তু এটা হিউজ জিনিস, এবং এই 70 হাজার কোড এটা যদি একটা মানুষের লিখতে হয় তাহলে এটা কিন্তু মোটামুটি 1-2 বছরের একটা কাজ। কিন্তু ওই জিনিসটা যদি কোনো মেশিন লিখে, মেশিন লিখতে গেলে কিন্তু, কারণ আমাকে টাইপ করতে হলে ন্যাচারালি আমি যদি চ্যাটজিপিটি থেকে কপি পেস্ট করে, আগে তো চ্যাটজিপিটি ছিল না, আমরা গিটহাব সরি ওই যে থেকে ওই যে স্ট্যাক ওভারফ্লো থেকে বা গিটহাব থেকে মাঝে মধ্যে আমরা কোড কপি পেস্ট করতাম, করে আমরা আলটিমেটলি ওই যে আহ, আমার কোডের ভিতরে বসাতাম। বাট ওই কোডের মধ্যে বসাতে গেলেও আবার কি হইতো, স্ট্যাক ওভারফ্লো বা গিটহাবের মধ্যে তো ভ্যারিয়েবলটা আমার নাম মতো দেওয়া থাকতো না, বা টার্মগুলো আমার সাথে মিল, ওগুলো আবার আমার মতো করে চেঞ্জ, মানে এটা কিন্তু অনেক সময় নেই। ওই জায়গাটাতে আমার যদি আসলে এত কিছু না লিখতে হয়, আমি যদি জাস্ট প্রম্পটিং করে করে আমার পুরো জিনিসটাকে রেডি করতে পারি বা বের করতে পারি, তাইলে কিন্তু ধরো আমার অনেকখানি সময় সেভ হয়। তো আপকামিং ডেজে আসলে আমাদের যে জিনিসটা সবার ক্ষেত্রে হওয়া দরকার, যে আমি কোড করতে বা কোডটা বুঝতে জানতে হবে। মূল সমস্যাটা হইতেছে এআই আসার কারণে আমরা কোড বোঝার সক্ষমতা আমরা হারাই ফেলতেছি। ক্ষেত্র বিশেষে আমরা কন্টিনিউয়াসলি ওই জিপিটি বলি, কার্সার বলি, মানে আউটপুটটা ওই যে আমি সবসময় একটা বাংলা ভাষায় কথা বলি, 2 এ 2 এ 4 মিলাইতে পারলেই আমি খুশি। কিন্তু 2 এ 2 এ কেন যে 4 হইলো, এটা যে আমি একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করব যে এখানে আমি 2টা কলম রাখছি এবং আরো 2টা কলম আমি এক জায়গায় করলাম, তারপর 1 2 3 4 করে আমি যদি গুনি তাহলে এটা 4 হচ্ছে। মানে বিহাইন্ড দ্য সিন কারণটা যদি আমার জানা থাকে, আদারওয়াইজ কিন্তু আমার জন্য খুব ক্রিটিক্যাল হবে। এবং রিসেন্ট টাইমে আমি জেমিনির সাথে একটু কথাবার্তা বলতেছিলাম, তো জেমিনি আমাকে খুব দুর্দান্ত একটা এক্সাম্পল দিচ্ছে, যে এক্সাম্পলটা আমার খুবই ভালো লাগছে। ধরো ক্যালকুলেটর যখন আবিষ্কার হয়েছে, ক্যালকুলেটর আবিষ্কার হওয়ার পরে কি আমরা ধরো সবাই কি ম্যাথ করা ভুলে গেছি? মোস্ট লাইকলি ম্যাথ করা ভুলে যায় নাই। আবার ধরো তোমরা রাস্তাঘাটে কোনো চার দোকানদার বা কোনো রিক্সাওয়ালা বা নর্মাল একটা পার্সন, তার সাথে যদি তোমার ওই যে কথাবার্তা হয়, সে যদি শিক্ষিত মানুষ না হয়ে থাকে, তুমি যদি তার কাছে একটা ক্যালকুলেটর দিয়ে দাও, ধরো তুমি একটা সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে দিলা, ওই কেসিও ES699 দিয়ে তুমি বললে যে এটার মধ্যে আপনি একটা করেন, ক্যালকুলাসের একটা ম্যাথ করে দেন আমাকে। এই যে আমি আপনাকে ক্যালকুলাসের এটা দিলাম, তুমি প্রবলেমটা দিয়ে দিলা, দিয়ে বললা এই যে আপনাকে আমি ক্যালকুলেটরটা দিলাম, এখন আপনি এটা আমাদের করে দেন। মোস্ট লাইকলি ক্যালকুলাস না, সে কিন্তু যোগ বিয়োগ করতেই সে অনেক প্যারা খেয়ে যাবে, কারণ তাকে তো নাম্বার সিস্টেমটা বুঝতে হবে। আমরা যেহেতু নাম্বার সিস্টেম ছোটবেলা থেকে পড়ে ফেলছি, এই জন্য আমাদের কাছে 1 2 3 4 ডাল ভাত মনে হয়, কিন্তু এই যোগ বিয়োগ করাও কিন্তু অনেকের কাছে অনেক কঠিন জিনিস। তার কাছে তুমি যত ভালো ক্যালকুলেটর দাও, যত ভালো কিছুই দাও, তুমি কিন্তু ওখান থেকে আউটপুট পাবা না। তো সেম হইতেছে এআই এর জিনিসটা, এআই আমাদের সাথে আলটিমেটলি থাকবে, এটা ভেরি সুন এখান থেকে চলে যাবে না। এবং যেহেতু ইলন মাস্ক থেকে শুরু করে সবাই $1 বিলিয়ন এখানে ইনভেস্ট করতেছে, টু সাম এক্সটেন্ট এই জিনিস আলটিমেটলি ধরো থাকবে, এটা তুমি হুট করে চলে যাবে না। তবে এটা ওভার দ্য টাইম চেঞ্জ হবে, এটার প্রসিডিওর চেঞ্জ হবে। তো আমার যেটা সবসময় সাজেশন সেটা হচ্ছে, আমরা এখানে মেজরিটি মানুষ যারা আছি, অনেকের ক্ষেত্রে একটা কমন জিনিস হচ্ছে যে ভাই আমি ওই যে আসছে কি জানি বলে, এআই আসছে, এই জন্য আমি শেখা বন্ধ করে দিছি। আমার মনে হচ্ছে যে আমার মনে হয় কাজ কাম থাকবে না, চাকরি বাকরি থাকবে না, মানে মরার আগে আমি মরে গেছি, এই টাইপের একটা জিনিস তৈরি হয়ে গেছে যে ভাই এখন তো চাকরি বাকরি নাই। না, আমি যদি জিজ্ঞাসা করি যে ভাই তুমি গত 30 দিনে 50টা জায়গায় অ্যাপ্লাই করছো, এই টাইপের কেউ আসো কিনা, এখানে কি কেউ একটু হ্যান্ড রেজ করতে হবে যে গত আমি 30 দিনের মতো সময় আমি 50টা জায়গাতে জবের জন্য অ্যাপ্লাই করছি, এবং সেই জবের অ্যাপ্লাই জাস্ট র্যান্ডম অ্যাপ্লাই না, আমি যত্ন সহকারে জবটা খুঁজে আমি বোঝার চেষ্টা করছি, আমি কাস্টমারতে একটা মেইল লিখছি রিক্রুটারকে, অথবা আমি ওই কোম্পানির কোনো একটা হায়ারিং পার্সনকে আমি নক দিছি, নক দিয়ে একটু কথা বলে বোঝার চেষ্টা করছি। কেউ যদি করে থাকো গত 30 দিনে, আমাকে একটু হ্যান্ড রেজ করতে পারো। অথবা তোমাদের কাছে আমি আরো একটা জিনিস জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে ধরো এআই দিয়ে তো সবকিছু করে ফেলা যাইতেছে, এবং কার্সার বা লাভাবেল সবগুলো টুলেরই কিছু ফ্রি ক্রেডিট আমাদের কিন্তু প্রত্যেকদিন দেয়। লাভাবেলও 5 ক্রেডিট প্রত্যেকদিন দেয়।
5 ক্রেডিট দিয়ে কিন্তু মোটামুটি অল্প কিছু জিনিসপত্র ডেভেলপ আলটিমেটলি করা যায়। তো তোমরা কে কে ধরো এই যে এআই টুল ইউজ করে আহ, মোটামুটি 2টা বা 3টা প্রজেক্ট কমপ্লিট করে গিটহাবের ভিতরে রাখছো, যে ভাই না আমি প্রজেক্টটা কমপ্লিট করছি, কারণ এআই দিয়ে তো এখন অনেক ভালো ভালো প্রজেক্ট কমপ্লিট করা যায়, আমি প্রজেক্ট কমপ্লিট করছি এবং আমি আসলে গিটহাবের ভিতরে রাখছি তো রাখছি, এবং আমি বুঝি যে গিটহাবের মধ্যে আমি কি কোড করছি। মানে বিষয়টা হচ্ছে আমি জাস্ট র্যান্ডমলি একটা প্রজেক্ট তৈরি করি না, আমি প্রজেক্ট তৈরি করছি এবং আমি এটা গিটহাবের ভিতরে রাখছি, এবং আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে যে ভাই এই প্রজেক্টটা তুমি কেমনে করছো, এই ফাংশনালিটিটা কেমনে কাজ করতেছে, আমি এটা এক্সপ্লেন করতে পারি। কারণ টেকনিক্যালি এমন ভাই কি হওয়া উচিত, এখন তো আমাদের কাছে এআই আছে, তাহলে সবার একটা করে অ্যাপ থাকা উচিত, সবার একটা করে ওয়েব অ্যাপ্লিকেশন থাকা উচিত, সবার কম বেশি কিন্তু টুকটাক ছোটখাটো একটা অ্যাপ্লিকেশন কিন্তু আমরা বানাই ফেলা উচিত, কারণ এখন তো এগুলো কোড করতে সময় লাগতেছে না। এবং আরো একটা বেনিফিশিয়াল দিক হইতেছে যে এখানে আমরা যারা আছি সবাই কিন্তু টেকনিক্যালি এনেবল পারসন, তো টেকনিক্যালি এনেবল পারসনের তো এআই ইউজ করা আরো ইজিয়ার। তো তাহলে আমরা তো করতেছি না আলটিমেটলি। তো আমার আসলে মূল সাজেশনের জায়গাটা হইতেছে চাকরি বাকরি আছে, তবে চাকরি বাকরিতে এখন শুধুমাত্র আগের যে যোগ্যতা ছিল সেইটা দিয়ে, মানে আমাদের একটা ধারণা ছিল যে আমি অল্প কিছু জেনে অল্প কিছু পেরে আমি একটা চাকরি বাকরির ভিতরে ঢুকে যাব, ওই জায়গাটা থেকে এখন সময় অনেকখানি চেঞ্জ হয়েছে। তো আমাদের আসলে এই যে আপনার নেক্সট লেভেল ডেভেলপমেন্টের পুরো যে কারিকুলাম যেটা আছে, এইটার ভিতরে যা যা শেখানো হয় একদম টপ টু বটম, এটা সম্পর্কে যদি তোমার একটা ভালো ধারণা থাকে, তাইলে কিন্তু মানে ধারণা বলতে আমি যেটা বুঝাতে চাই, তুমি বুঝো যে প্রত্যেকটা জিনিস কেমন, মানে ধারণার যদি ডেফিনেশন তুমি আমার কাছে জিজ্ঞাসা করো, তাহলে আমি তোমাকে বলবো এআই যে কোডটা জেনারেট করে দেয় সেই কোডটা তুমি ধরো আইমন ভাইকে এক্সপ্লেন করে বুঝাইতে পারো যে ভাই এটা এইভাবে কাজ করছে, এই ফাংশনটা এখানে এই কারণে লিখছে, এই মেথডটা এখানে এই কারণে লিখছে, এই ফাইলের মধ্যে এই জিনিসটা এই কারণে স্টোর করছে, এই কারণে এই জিনিসটা হচ্ছে গ্লোবাল একটা ফাইলের মধ্যে রাখছে। মানে তুমি লজিক্যালি পুরো জিনিসটা এক্সপ্লেন করতে পারো, তাইলেই কিন্তু তুমি ইন্টারভিউতে পাস করা পসিবল। এবং ইন্টারভিউতে বলো বা যেখানেই বলো, সবাই কিন্তু এখন একটা জিনিস চাচ্ছে, সেটা হচ্ছে তুমি এআই এনেবলড একটা ডেভেলপার যাতে হও। মানে সবাই চায় যে তুমি কোডটা যাতে বুঝো, কোডটা এক্সপ্লেন করতে পারো, এট দ্য সেম টাইম এআই টাতেও যাতে তুমি ইমপ্লিমেন্ট করতে পারো। তো এআই শেখা তো ধরো খুব বেশি কঠিন কোনো কিছু না, ইউটিউবের ভিতরে ঢুকবা, 5-10টা ভিডিও দেখবা, নিজে প্র্যাকটিক্যালি একটা দুটো প্রজেক্টে কাজ করবা, তুমি এই জিনিস কিন্তু শিখে যাবা। মানে ক্যালকুলেটর চালানো শেখাটা কিন্তু অত কঠিন না। কঠিন কোন জিনিসটা এমন ভাই, যোগ করা বিয়োগ করা শেখা, বীজগণিত পাটিগণিত শেখা। বীজগণিত পাটিগণিতের কনসেপ্টটাই আমি যদি না বুঝি, আমি কিন্তু পৃথিবীর সেরা ক্যালকুলেটর দিয়েও আলটিমেটলি আমি কোনো উত্তর মিলাইতে পারবো না। সুতরাং এআই কিন্তু আমি শিখে ফেলতে পারবো, কিন্তু আমি তোমাদের অ্যাটলিস্ট একটা প্রমিস করে যেতে পারি, আমি জানি না তোমাদেরকে কি বলছে না বলছে, আমি তোমাদেরকে আইমন ভাই যেহেতু আছে, তোমরা এখানে যে 28 জন বা 30 জনের মতো আছো, তোমরা যদি এই ব্যাকলগের এই জিনিসটা শেষ করতে পারো, তোমাদেরকে যা যা দিবে মেইন জিনিসটা যদি তোমরা শেষ করতে পারো, এরপরে দরকার হইলে আমরা 1 সপ্তাহের একটা এআই এর বুট ক্যাম্প দিয়ে দিব, যে এআই দিয়ে একটা প্রজেক্ট কেমনে করতে হয় এটাকে আমাদের টিম থেকে কেউ একজন তোমাদেরকে হাতে ধরে দেখাই দিবে। কিন্তু কন্ডিশন একটাই, এই যে তোমাদেরকে প্রিরিকুইজিট হিসেবে যা যা শেখাবে এগুলো শিখতে হবে, কারণ তোমাকে এআই কিন্তু আমরা যে কোনো সময় শিখে দিতে পারি, ইভেন আমাদের শেখানোর দরকার নেই, তুমি ইউটিউবে ঢুকলে এটা অহরহ আছে। কিন্তু যেই জিনিসটা তোমার আসলে মনোযোগ দিয়ে শেখা দরকার সেটা হচ্ছে কোর জাভাস্ক্রিপ্টটা, মানে টাইপ স্ক্রিপ্টটা, মানে কোর আমার প্রোগ্রামিং এর ফান্ডামেন্টাল জিনিসটা বুঝতে হবে। আমি যদি নাই বুঝি, ধরো তুমি ধরে নিলা যে এখন একটা ডেটাবেসের যে স্কিমা আছে বা তুমি টেবিলের বলো বা স্ট্রাকচার যেটাই বলো, এই জিনিসটা হয়তো বা এআই তোমাকে করে দিতেছে, কিন্তু তুমি যদি না বুঝো রে ভাই যে একটা টেবিলের সাথে একটা টেবিলের কানেকশন কেমনে হয়, কোন সময় আমি একটা আলাদা একটা টেবিল ক্রিয়েট করবো নাকি একই টেবিলের ভিতরে আমি সব ধরনের ডেটা রাখবো, কোন স্ট্রাকচারে রাখবো, এটা তো তোমার মাথা থেকে আসবে, এটা কিন্তু এআই তোমাকে বলে দিবে না। এআই আলটিমেটলি কি করে, মানে ইটস এ মেশিন, এন্ড অফ দ্য ডে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, ইটস এ মেশিন। মেশিনের কাজটা কি, মেশিনের কাজ হইতেছে মোস্ট এফিসিয়েন্ট ওয়েতে তোমাকে একটা সলিউশন দিয়ে দাও, কারণ সেই সলিউশন একদম ইফেক্টিভ সলিউশন, এফিসিয়েন্ট সলিউশন, এটা কিন্তু তুমি যদি ওরা জিজ্ঞাসা না করো তাহলে ও কিন্তু আউটপুট দিবে না। ধরো ও কি করবে, এআই কি করে আলটিমেটলি, ও হয়তোবা একটা জিনিস একই ফাংশন মাল্টিপল ফাইলের ভিতরে হয়তোবা লিখে রাখছে, এখন ওইভাবেই তুমি হয়তো প্রোডাকশনে ডিপ্লয় দিয়ে দিলা। কিন্তু এটা হয়তো বা এইভাবে করা দরকার, মানে করা যাইতো যে একটা আমি একটা গ্লোবাল মেথড আমি ডিক্লেয়ার করে রাখলাম, দেন আমি বিভিন্ন জায়গা থেকে পুরো জিনিসটাকে কল করি বা এই টাইপের একটা জিনিস। এখন এই যে জিনিসটা এটা তো তোমার এআই কে বলতে হবে, তো তুমি বলতে পারবা কখন, যখন তুমি নিজে আসলে ডেভেলপমেন্ট জানো, তুমি নিজে কোড করছো, এন্ড তোমাকে তো এই যে আউটপুটটা দিবে সেই আউটপুটটা পড়ে তোমাকে আলটিমেটলি বুঝতে হবে যে ভাই এখানে আউটপুটটা কি আসতেছে, তোমার তো দেখে একটা সন্দেহ তৈরি হইতে হবে যে না এখানে তো আসলে ও একই জিনিস বারবার দিচ্ছে। তো একই জিনিস বারবার দিলে প্রত্যেকটাতে এটা তোমরা যারা প্রবলেম সলভিং করছো বা এই টাইপের জিনিসপত্র যারা যার সাথে ইনভলভ, তোমরা টাইম কমপ্লেক্সিটির বিষয়টা জানো। তো টাইম কমপ্লেক্সিটির তো একটা বিষয় আছে, তুমি ছোট অ্যাপ্লিকেশন যখন বানাবা তখন এটা তুমি কিছুই ফিল করবে না, 100 জন ইউজার নিয়ে তো তুমি কিছু ফিল করবে না, কিন্তু 1000 ইউজার যখন হয়ে যাবে
তোমার 500 1000 ইউজার বা 2000 বা 5000 10,000 ইউজার যখন তোমার হয়ে যাবে, তখন কিন্তু আলটিমেটলি কি হইলো, তখন কিন্তু আলটিমেটলি তোমার ওই কনকারেন্সির বিষয়টা তোমাকে হ্যান্ডেল করতে হবে। তো কনকারেন্সির বিষয় যখন হ্যান্ডেল করতে হবে, তখন কিন্তু ওই যে ছোট ছোট মাইক্রো সেকেন্ডও তোমার জন্য ক্রিটিক্যাল। কারণ তুমি একটার পর একটা ফাংশন লিখছো, ও তো একটার পরে একটাতে ফাংশনে যাবে যাবে যাবে, বারবার ও ওটাকে চালাবে। কারণ একটা ফাংশনের ভিতরে তুমি হয়তো মাল্টিপল লিখছো, ফর লুপ দিছো, তারপর আবার ইফ এলস বসাইছো, বিভিন্ন জিনিসপত্র তুমি ধরো বসায় রাখছো। এখন এই একই ফাংশন যদি বারবার ওকে চালাইতে হয়, তাহলে তো টাইম অনেকখানি বেড়ে যাবে ন্যাচারালি, প্রসেসিং টাইম বাড়বে, ও সিপিইউ বেশি কনজিউম করবে, মানে সব মিলে এটা কিন্তু একটা লস লস সিচুয়েশন। তোমার মনে হইতে পারে যে এআই তোমাকে সাইটটা বানাই দিছে। তো যে দেখবা যে তোমরা সবচেয়ে ভালো হয় কি, তোমরা টুইটারে কিছু মানুষ অ্যাক্টিভ হয়ে থাকতে পারো। টুইটারে দেখবা মানুষজন সলোপ্রেনার হয়, বিভিন্ন ধরনের প্রোডাক্ট বানায়, একা একা একটা প্রোডাক্ট বানাই ফেলছে। দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন, একা একা প্রোডাক্ট বানাইতেই পারে। কিন্তু ওই প্রোডাক্টটি দেখা যায় যে 1 মাস 2 মাস পরে ওই প্রোডাক্টটা বন্ধ করে দিতে হয়। এটা একটা কারণ হইতেছে ক্ষেত্র বিশেষে যে ঘটনাটা ঘটে, যখনই বেশি ইউজার হয়ে যায়, তখন একটা কমপ্লেক্সিটি যখন চলে আসে বা একটা ভালনারেবিলিটি যখন চলে আসে, ধরো লাভেবল কিন্তু এখন অথেন্টিকেশন সিস্টেমও তৈরি করতে পারে। ইভেন তোমার অথেন্টিকেশন সিস্টেমে তুমি লগ ইন করবা, সাইন আপ রাখবা, গুগল দিয়ে সাইন আপ করাতে চাও, ইচ এন্ড এভরিথিং ধরো লাভেবল তোমরা করে দেয়। কিন্তু এখানে কোনো একটা জায়গাতে লুফল হচ্ছে কিনা এটা তো তুমি জানো না। কারণ এআই তো যে এআই বানাইছে সেও কন্টিনিউয়াসলি বলতে থাকে এটা কিন্তু 100% অ্যাকুরেট আউটপুট দিবে না, এটা সামটাইমস ভুল আউটপুট দিবে। আর কোন সময় ভুল আউটপুট দিছে এটা তো তুমি এআই কে যদি আবার জিজ্ঞাসা করো, ভাই তুমি কখন ভুল আউটপুট দিছো, মোস্ট লাইকলি সে বলতে পারবে না। সুতরাং এআইটা আসলে এন্ড অফ দ্য ডে আমাদের অ্যাসিস্ট্যান্ট। এআই আমাদের সাথে থাকবে, এআই আমাদেরকে শিখতে হবে। কিন্তু বিষয় হচ্ছে ভাই, আমাদের ওই যে ম্যাথে আমরা যোগ বিয়োগ গুণভাগ যেরকম শিখতে হয়, সেটা তোমাদের অবশ্যই অবশ্যই শিখতে হবে। আর আমি তোমাদের সবাইকে একটা মানে হাম্বল রিকোয়েস্ট করতে চাই, সেটা হচ্ছে যত দ্রুত সম্ভব চাকরি বাকরিতে ঢুকে যাও। তুমি যদি ইউনিভার্সিটিতে পড়াশোনা করার অবস্থাতেও থাকো, তোমার যদি রেজাল্ট এরকম হয় যে রেজাল্ট 3.5 এর নিচে, তাহলে কিন্তু তুমি অলরেডি একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে আসো। তোমার ইনফ্যাক্ট অনেকের রেজাল্ট কিন্তু 3.3 এরও নিচে। তো তুমি ওই সিজিপিএ দিয়ে একটা সিভি বা রেজুমে তুমি কোনো এক জায়গায় জমা দেওয়া আর না দেওয়া সমান কথা। তোমার যদি সিজিপিএ এরকম হয় 3.7 এর উপরে 3.9, সেটা দিয়ে অনেক সময় তুমি ইন্টারভিউ কল টল পাইতে পারো। এখন তোমার সিজিপিএ যদি অলরেডি কমে যায়, তাহলে তুমি তো সিজিপিএ হঠাৎ করে আউট অফ নোহ্যার তুমি বাড়াই ফেলতে পারবে না। তাহলে তোমার কাছে যতটুকু সময় আছে, তাহলে তুমি যেটা চিন্তা করো যে ভাই আমি মিনিমাম পরীক্ষায় পাস করার জন্য আমি পড়াশোনা করবো, আমি মিনিমাম 3+ একটা সিজিপিএ মেনটেন করার চেষ্টা করবো, যাতে অ্যাটলিস্ট আমি সার্টিফিকেটটা নিয়ে বের হইতে পারি, অ্যাটলিস্ট কোনো জায়গায় আমি বলতে পারি। কিন্তু আমার বাকি যে সময়টা আছে, সেই সময়টা আমি বেস্ট অফ দ্য বেস্ট ইউটিলাইজ করে আমি এই জিনিসটা শিখে ফেলবো। এবং এই যে তোমাদেরকে এই আমি ধরো এখানে কথা বলতে বসতেছি, আমাদের আইমুন ভাই আছে, রকিবুল ভাই আছে, আবার 1-2 জন মানুষ এই সেশনটা সেট করছে। তোমাদের কি মনে হয় যে ধরো এখানে প্রোগ্রামিং এর একটা বেনিফিট সবসময় থাকে, সেটা হচ্ছে তোমরা হায়ার্ড হইলে এটা আমাদের একটা ভালো লাগা কাজ করে, আমরা একটা পোস্টার পাবলিশ করি, এটাতে মানুষজন দেখে তাদের ভিতরে একটা কনফিডেন্সের জায়গা তৈরি হয়। এটা তো ভাই স্কুল কলেজের জন্য সত্য। তুমি যখন তোমার স্কুলে পড়তা, কলেজে পড়তা, তোমার স্কুল কি এই জিনিস বলে নাই যে এই আমার স্কুল থেকে 50 জন এই প্লাস পাইছে? অনেক স্কুল থাকে না যে ছবি তোমাকে বিভিন্ন জায়গায় টাঙায় দেয়, এবং তোমাদের ম্যাগাজিনের মধ্যেও ছবি পাবলিশ করে। আমার সময় তো আমার স্কুলে পাবলিশ করছে, আমার কলেজে পাবলিশ করছে যে এ প্লাস পাইছে এই বছরে এত মানুষজন, স্কুলের ম্যাগাজিনে পাবলিশ করছে, কলেজের ম্যাগাজিনে পাবলিশ, এটা তো নর্মাল জিনিস। এখন উদ্ভাস, রাইট, উদ্ভাস খুবই ক্লাসিক এক্সাম্পল, বাট এটা নিয়ে তো তোমার মাথা ব্যথা করার কিছু নাই। উদ্ভাস যদি তোমাকে ভালো পড়ায়, তাহলে তোমার এটা নিয়ে তো মাথা করার কোনো কিছু নাই। কিন্তু উদ্ভাস যদি ভালো না পড়ায়, তাহলে তোমার অবশ্যই কথা বলতে হবে, তোমার বলতে হবে যে ভাই উদ্ভাস ভালো পড়ায় না, উদ্ভাস খুবই গার্বেজ জিনিস, সেখানে কেউ ভর্তি হয় না। কিন্তু তুমি যদি মনে করো যে ভাই আপনারা এখন আমাদেরকে এত বুঝাইতেছেন কারণ একটা পোস্টার পাবলিশ হবে, পোস্টার পাবলিশ হলে তো আপনাদের এনরোলমেন্ট বাড়বে, আর তুমি যে একটা জিনিস বুঝতেছো না যে তোমার জীবনের একটা চাকরি তুমি পেয়ে গেলে তোমার পুরো লাইফটাই স্টার্ট হয়ে যাবে, ওখান থেকে কি প্রত্যেক মাসে মাসে আমরা টাকা দিবা? টাকা তো যা দেওয়ার একবার দিয়েই ফেলছো। এতক্ষণ ধরে যে লেকচার যে দিতেছি, এটা তো ধরো মানে কি বলবো, মানে পুরা ধরো তোমরা যদি এটা কাজে না লাগাও, পুরো ধরো ওয়েস্টেজ হবে, তাছাড়া কোনো কিছু না। তোমার নিজের সময়টা তো তুমি ওয়েস্ট করতেছো তো করতেছো, আবার এখানে যে আমরা 3-4 জন বসছি, তাদের সবার সময় নিয়ে তুমি ধরো সিনেমিনি খেলা শুরু করছো। তুমি এইসবের মধ্যে ঢুকো না ভাই। তোমার লাইফে এই যে যত সমস্যা, এই সমস্যা, পেটে ব্যথা, এই ব্যথা, সেই ব্যথা, ইউনিভার্সিটি পরীক্ষা, তো ইউনিভার্সিটি পরীক্ষা তো ভাই সবসময় থাকে। ইউনিভার্সিটি পরীক্ষা কখন থাকবে না? তাহলে ইউনিভার্সিটি শেষ করার পরে প্রিপারেশন নাও। তুমি আবার ইউনিভার্সিটি শেষ করার পরপরই তুমি চাকরি বাকরি চাও, আবার তুমি বলতেছো ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় আমি কোনো প্যারাও নিতে চাই না। তো তুমি ভাই জীবনে যদি ওই যে গাছেরটাও খাইতে চাও, তলরটাও কুড়াইতে চাও, এটা তো ভাই হবে না ভাই। জীবন তো এভাবে কাজ করে না, এটা জীবন কোনোভাবে এভাবে কাজ করে না। তোমাকে কোনো না কোনো একটা জায়গাতে কম্প্রোমাইজ করতে হবে। তুমি যদি চিন্তা করো আমি ইউনিভার্সিটি রেজাল্টও ভাই 3.9 রাখবো, আবার এইদিকে হইতেছে আমি একটা আলাদা স্কিল ডেভেলপ করবো, আমি একটা জায়গাতে ইন্টার্নশিপ করবো, এটা ধরো খুবই নিয়ারলি ইম্পসিবল একটা জিনিস,
খুবই অল্প কিছু মানুষ এটা করতে পারবে। তোমরা যারা এখানে আছো আমি ধরে নিচ্ছি যে তোমরা চাকরি বাকরি করতে চাও। এখন ক্ষেত্র বিশেষে যারা হায়ার স্টাডি করতে চায়, হায়ার স্টাডির জন্য তো অবশ্যই একটা ভালো গ্রেড খুবই খুবই দরকার। তাহলে তো তোমার এখানে থাকার কোনো দরকারই নেই, কারণ হায়ার স্টাডির সাথে তো নেক্সট লেভেলের কোনো কানেকশন নেই। এটা ধরো জিরো কানেকশন, এটা কোনো কানেকশন। তুমি এখানে আসো মানে আমি ধরে নিচ্ছি যে তুমি চাকরি বাকরিতে ঢুকতে চাও বা ওই লাইনে তুমি আসতে চাও। ওই লাইনে আসতে হলে তো ভাই তোমার একটা রিজনেবল রেজাল্ট লাগবে একাডেমিক। আর এদিকে হচ্ছে অনেক ক্ষেত্রে রেজাল্ট ছাড়াও তুমি অনেক ছোটখাটো কোম্পানিতে তোমরা ঢুকে যেতে পারবে। এবং আমি তোমাদেরকে আরো একটা অপরচুনিটির কথা বলে দিই, তোমরা একটা কাজ করতে পারো। তোমরা প্রোডাক্ট হান্টের নাম আশা করি সবাই শুনছো। প্রোডাক্ট হান্ট, প্রোডাক্ট হান্টের ভিতরে কন্টিনিউয়াসলি মানুষজন নতুন নতুন প্রোডাক্ট রিলিজ দিতে থাকে। এখানে ঢুকে তোমরা যেটা করতে পারো যে আজকের দিনে কি কি প্রোডাক্ট রিলিজ হয়েছে সেটা তুমি দেখতে পারো। দেখে ওই প্রোডাক্টের পেজে যখন যাবা দেখবা ওই কোম্পানির ফাউন্ডার বা ওই কোম্পানির কোনো একটা সিনিয়র পার্সনের কন্ট্যাক্ট ডিটেলস ওখানে দেওয়া থাকে। অনেক সময় ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে, অনেক সময় লিঙ্কডইন প্রোফাইল দেওয়া থাকে। তুমি যে জিনিসটা করো ওই পার্সনদেরকে তুমি রিচ আউট করার চেষ্টা করো। তুমি কেমনে রিচ আউট করবা? তুমি প্রোডাক্টটা সম্পর্কে একটা ভালো ধারণা না, তুমি বোঝার চেষ্টা করো। এই যে কি জানি বলে এটাকে, ওই যে দাঁড়াও একটা মিনিট। আচ্ছা, তুমি যে জিনিসটা বোঝার চেষ্টা করো যে ভাই এই প্রোডাক্টটা কোন টেকনোলজি স্ট্যাক দিয়ে তৈরি করছে। এখনকার দিনে মেজরিটি এমভিপি মানে মিনিমাম ভায়াবল প্রোডাক্ট যেটা বলে, মানে একটা টেস্টিং একটা প্রোটোটাইপ যখন মানুষজন তৈরি করে, ক্ষেত্রে বিশেষ সবাই কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করে, জাভাস্ক্রিপ্ট অথবা টাইপস্ক্রিপ্ট। কারণ জাভাস্ক্রিপ্ট আর টাইপস্ক্রিপ্টে খুবই ফাস্টার ওয়েতে জিনিসপত্র ডেলিভার করা যায়। ইভেন তোমরা লাভেবলের আউটপুটও যদি দেখো, লাভেবল কিন্তু জাভাস্ক্রিপ্ট বেস আউটপুট দেয়। সো তুমি ওকে যদি বলো যে ভাই অন্য ল্যাঙ্গুয়েজ আউটপুট দিতে, ও হয়তো অন্য ল্যাঙ্গুয়েজ আউটপুট দিবে, কিন্তু মেজরিটি ক্ষেত্রে জাভাস্ক্রিপ্টে আউটপুট কিন্তু দেয়। কারণ তুমি যেহেতু জাভাস্ক্রিপ্ট জানো, তাহলে ওই ফাউন্ডারের সাথে তুমি শুরুতেই তোমার চাকরি বাকরির কথা তো বলার দরকার নেই। তুমি মেইলটা করো, তুমি লিঙ্কডইনের ভিতরে একটা মেসেজ দিয়ে তুমি বলো যে ভাই আমি প্রোডাক্ট হান্টে তোমার প্রোডাক্টটা দেখছি, আমি ওই প্রোডাক্টটা দেখে আমার খুবই ভালো লাগছে। তুমি একটা পয়েন্ট খুঁজে বের করার চেষ্টা করো কোন ফিচারটাতে ইমপ্রুভ করা যায়। এবং ওই কোম্পানির লিঙ্কডইন প্রোফাইলে গেলে তুমি মেজরিটি ক্ষেত্রে দেখবা যে ডেভেলপার খুবই কম, হয়তো বা একজন দুইজন মিলে এই জিনিসটা করতেছে। তো তুমি তারে মেসেজ দিয়ে যদি বলো যে ভাই এই ফিচার ফাংশনটা থাকলে কিন্তু ভালো হইতো। এখন এটা তুমি একটা প্রোডাক্ট এক্সপ্লোর করলে আর একটার মধ্যে এটা পেয়ে যাবে, এটা তো হবে না। তুমি হয়তো 20টা 25টা প্রোডাক্ট এক্সপ্লোর করবে, সেখান থেকে একটা প্রোডাক্ট তোমার সাথে কানেক্ট করবে, তোমার সাথে রেলেভেন্ট হবে, তুমি ওখান থেকে একটা ফিচার বের করে ফেলতে পারবা। এন্ড দেন তুমি ওই পার্সনটাকে হয়তো নক দিলা, কথা বললা। তুমি শুরুতে বলতে পারো যে ভাই আপনারা এখানে কোন লাইব্রেরি ইউজ করছেন, কেমনে করছেন, আমাদেরকে তো খুবই ভালো লাগছে। সামহাও আমি কি এখানে কোনোভাবে কন্ট্রিবিউট করতে পারি কিনা, আমি নিজের তো টাইপস্ক্রিপ্ট শিখছি, আমি জিনিসপত্র এবং এআই দিয়ে আমি খুব ফাস্টার হইতে জিনিসপত্র করতে পারি। আপনি কি আমাকে একটা ছোট কাজ দিতে ইন্টারেস্টেড কিনা? আমি ধরেন আপনাকে একটা জিনিস করে দিলাম। এখন ক্ষেত্র বিশেষে অবশ্যই টাকা ছাড়া আমাদের করা উচিত না। ইন্ডিয়ান কোম্পানি হইলে অবশ্যই সেটার জায়গাতে অনেক সচেতন থাকা উচিত, কিন্তু বিদেশি যদি একটা লোক হয়, ধরো ইউরোপিয়ান বা ইউএসএ, তুমি লোকজন দেখলে কিন্তু বুঝবা। এন্ড ওই টাইপের বা ওই কান্ট্রি যদি কিছু হয়, তুমি ছোট একটা ফিচারের কথাই বলো না ভাই। সেই ছোট একটা ফিচার তুমি একটা টেস্ট বেসিসে তারে করে দিলা। তুমি যখন প্রথমে করে দিবা তখন কিন্তু তার সাথে তোমার একটা সম্পর্ক তৈরি হলো, এবং সেখান থেকে কিন্তু একটা কাজের ভিতরে তুমি ঢুকে যাইতে পারো। এবং এটা অ্যাবসলিউটলি ডুয়েবল, এবং এই ওয়েতে চাকরি বাকরি পাওয়া পসিবল। ক্ষেত্র বিশেষে তোমার একটা চেষ্টা করতে হবে যে এই টাইপের কনভারসেশন বা এই টাইপের রিচ আউট হয়তো 50 জনকে করতে হবে 1 মাসের মধ্যে। এখন 50 জনকে না করে তো তুমি একজনকে কনভার্ট করতে পারবা না। তোমার চিন্তা ভাবনা দিচ্ছে এরকম, ভাই আমি 3 জনকে নক দিব, 3 জনই আমার বাসায় এসে চাকরিটা দিয়ে যাবে। ভাই এটা হইলে তো হইতোই। তাহলে তো মানে পৃথিবীর সবাই ওই যে এসএসসি পরীক্ষায় A+ পাইতো, গোল্ডেন A+ পাইতো, কার আর মানে সবাই বুয়েটে চান্স পাইতো, সবাই কুয়েটে চান্স পাইতো। তুমি তোমার এক্সপেকটেশনে দিচ্ছে আমি কোনো পরিশ্রম করবো না ভাই, আমারে সবাই বাসা থেকে তুলে নিয়ে চাকরি বাকরি দিবে। মানে এটা তো আসলে হবে না। এটা এটা ধরো কিভাবে হবে, মানে এটা এটা ধরো আনবিলিভেবল একটা জিনিস। মানুষজন হয় কি, মানুষজন শুধুমাত্র সামনের জিনিসপত্রগুলো দেখে, সামনের জিনিসপত্র দেখে ভাবে কি ওরে বাপরে বাপ, মানে ভাই আসলে একটা অন্য লেভেলে চলে গেছে, ভাইকে মনে হয় উপরে, মানে তোমাদের ধারণা হইতেছে ঝঙ্কার ভাইয়ের মাথার উপরে উপরে আকাশ থেকে বলছে কি তোমার মাথাটা একটু খোলো, আমি তোমার মধ্যে সবকিছু দিয়ে দিতেছি। বিষয়টা এরকম। ঝঙ্কার ভাই স্টিল নাও টিল টুডে উনি মিনিমাম 13 থেকে 14 ঘন্টা অ্যাক্টিভ থাকে, 13 থেকে 14 ঘন্টা উনি কাজ কাম করে। এন্ড তোমাদের ধারণা ভাইয়া মনে হয় কয়েকটা ক্লাস নেয়, ক্লাস নিয়ে ভাইয়া তার কোনো কাজ কাম নাই, আর ভাইয়া কয়েকটা ইউটিউবে ভিডিও বানায় আর বিদেশে থাকে, গায়ে বাতাস লাগে মনে হয় ঘুরে, এবং ভাইয়ের মাথার মধ্যে সব অটো অটো ঢুকে যায়। আসলে তো উনার যদি পরিশ্রম করা লাগে, তাইলে আমি তুমি তো নাই কোনো জায়গায়, হিসাবের মধ্যেই নাই। তুমি চিন্তা করে দেখো, এই যে ধরো ইলন মাস্ক রকেট পাঠাইতেছে, এটা সেটা বিভিন্ন জিনিসপত্র করতেছে। ইলন মাস্কের এক্সাম্পল দেওয়া হয়তো বা ঠিক না, ওরা মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড টাইপের একটা পার্সন, ওটা তুমি বাদে দিয়ে দাও। কিন্তু তুমি বাংলাদেশে একটা ভালো কোম্পানিতে চাকরি বাকরি করে বা ওই টাইপের একটা পজিশনে গেছে, তুমি সেরকম একটা মানুষের সাথে কথা বলে দেখো তো, সে কি হাওয়ার উপরে এরকম একটা জায়গায় গেছে? অবশ্যই না। আচ্ছা, অনেকক্ষণ ধরে কথা বলছি, তোমরা কথাবার্তা শুনতেছো নাকি ঘুমাই গেছো এটা তো বুঝতে পারতেছি না।
তোমরা একটু ওই যে লাইক ডিসলাইক দিতে পারো যে কথাবার্তা কি ভালো লাগতেছে নাকি ফাউ প্যাচাল পারতেছি, তাহলে তো আসলে বলে লাভ নাই আর কি। তো যাই হোক, মাঝে মধ্যে তোমরা একটু আওয়াজ দিয়ে একটু বলতে পারো, কমেন্ট টমেন্ট করে, তাহলে আমি বুঝতে পারবো যে কথা লাইনে আছে, নাইলে আবার দেখা যাবে যে আমি বলে যাচ্ছি এদিকে তোমরা ঘুমাই গেলা, তখন আর এক বিপদ। আচ্ছা, তো বিষয় হচ্ছে জীবন আসলে ফান্ডামেন্টালি খুবই কঠিন। আমি তোমাদের সাথে একটু মানে খোলামেলা আজকে কথা বলি। এই যে মানে পিছায় যাইতে যাইতে আর কতবার পিছাবা, মানে পিছায় যাওয়ারও তো একটা সীমা আছে। এই যে ব্যাকলগ যে বলে, এটা তো একটা মান সম্মানের বিষয়, মানে জিনিসটা কিন্তু একটা লজ্জার বিষয়। যে আমি একটা জিনিস টার্গেট করছিলাম, তুমি তোমার নিজের সাথে একটু কথা বলে দেখো, যে তুমি তোমার নিজের সাথে একটু বুকে হাত দিয়ে কথা বলো যে ভাই, আপনারা যখন 6 মাস ধরে পুরো জিনিসটা শেখাইছিলেন, আমি হয়তো বা রাতে 1 ঘন্টা কম ঘুমাইলে জিনিসটা করে ফেলতে পারতাম, কিন্তু আমি করিনি। তো রাতে তুমি যদি 6 মাস 5 ঘন্টা করে ঘুমাও, তুমি মরবা না। তোমার যদি অন্য কোনো রোগ বালাই না থাকে উপরওয়ালার রহমতে, 5 ঘন্টা করে ঘুমাইলে মানুষজন মরে না। যারা এদের বুয়েট, তারপরে কুয়েট, রুয়েট এই টাইপের ইউনিভার্সিটিতে চান্স পায়, তারা অ্যাডমিশনের সময় কতক্ষণ ঘুমায়, একটু তাদের কারোর সাথে তুমি একটু কথা বলে দেখতে পারো। 1-2 জন এক্সেপশনাল থাকতে পারে, তারা ধরো ওই পড়াশোনা না করে অনেক কিছু দেখা যায় যে অল্প পড়েই পেরে যায়, কিন্তু মেজরিটি মানুষের ক্ষেত্রে কিন্তু এই অমানসিক পরিশ্রম করে তারপরে একটা ভালো জায়গায় যেতে হয়। তো তুমি একটা ভালো জায়গায় যাইতে চাও, একটা চাকরি বাকরি পাইতে চাও, তোমার জীবনে একটা ক্যারিয়ার স্টার্ট করতে চাও, আর তোমার কি মনে হয় যেটা হাওয়ার উপরে হয়ে যাবে? কিন্তু মানে কখনো সম্ভব না। মানে জিনিসপত্র এত সহজ না, জিনিসপত্র খুবই কঠিন। সুতরাং তোমরা আসলে যেই জিনিসটা তোমার মনে হয় যে তোমার আসলে কাজটা করতে দিতেছে না, যদি এটা মোবাইল ফোন হয়, আল্লাহর রস্তে মোবাইল ফোনটা দরকার হলে বন্ধ করে দাও। মোবাইল ফোনটা বন্ধ করে দাও, বন্ধ করে দিয়ে ওটা একটা বাটন ফোন নাও, ল্যাপটপের মধ্যে কাজ করার চেষ্টা করো। যেই জিনিসটা তোমার প্রবলেম ক্রিয়েট করতেছে সেটা ছুড়ে ফেলে দাও। দরকার হলে 5 মাস একটা টার্গেট রাখো যে ভাই, আগামী 3 মাস বা 5 মাসের মধ্যে আমি একটা চাকরি বাকরির মধ্যে ঢুকবো, ঢুকে আমি বেতনের টাকা দিয়ে আমি আবার নতুন ফোন কিনবো। এই পুরান ফোন আর চালাইতে মজা লাগতেছে না, নতুন ফোন চালাবো। একবার চাকরি বাকরি পাওয়ার পরে তারপরে ফোন চালাও না, সমস্যা নেই। তারপরেও আসলে ফোন চালানোর ক্ষেত্রে সচেতন থাকা উচিত। তারপরে চালাও, তো একটা মনকে তো একটা বুঝ দিতে পারবা যে একটা জায়গাতে গেছি, একটা কাজকর্মের মধ্যে ঢুকছি। মানে এইভাবে আর কতদিন তোমরা চালাবা? মানে এটা তো ধরো কোনো আসলে সুস্থ মানুষের কাজ না। নিজের ভালো তো পাগলও বুঝে, নাকি তোমরা পাগল? এটা তো আমি বুঝতেছি না। তোমাদের ভালো তো তোমাদের আসলে বোঝা উচিত। আদারওয়াইজ মানে এই যে আমি মোটিভেশন দিতেছি, গা গরম করার কোনো কিছু নাই। এটা নিয়ে গা গরম করে ধরে আজকে সারা রাত কোট করবো, এগুলো কোনো কিছুর মধ্যে ঢুকবে না। জাস্ট তুমি একটা জিনিস মাথায় রাখো যে আমি কালকে সকালবেলা উঠে ভাই কি বলছে না বলছে ওগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা হচ্ছে কালকে সকালে উঠে আমি 1 ঘন্টা করে কোট করবো, অথবা 3 ঘন্টা করে আমি কোট করবো। দুনিয়া উল্টাই যাবে, কিন্তু এই 3 ঘন্টার জিনিস আমি কোনোভাবে চেঞ্জ করবো না। বাই নো মিনস মিনস নো মিনস। আমি তোমাদের সবার উদ্দেশ্যে একটা দিতেছি, কি জানি বলে এটাকে, তোমাদেরকে আমি একটা ভিডিও দিচ্ছি। ভিডিওটা আমি এখানে দিচ্ছি, তোমরা ভিডিওটা দেখো। আমার কথা বলা শেষ হয়ে যাওয়ার পরপরই, যখন এই সেশনটা শেষ হয়ে যাবে, তখন আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটা মিনিমাম আগামী 1 সপ্তাহ একবার করে দেখবা। খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবো ভিডিওটার মধ্যে আসলে বলছে কি। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, এবং ভিডিওটার মধ্যে একটা কনসেপ্ট ডেলিভার করার চেষ্টা করছে, সেটা হচ্ছে তোমার লাইফে যে সিচুয়েশনে হোক না কেন, তোমার একটা টার্গেট বা একটা গোল থাকা উচিত, যেটা তুমি কোনোভাবেই কোনো ওয়েতে কম্প্রোমাইজ করবে না। সো আমার কাছে মনে হয় যে সুযোগ অনেকবার পাইতেছো, আমার মনে হইতেছে ভাই হ্যাঁ কি আর আছে জীবনে, এই লেভেল টুর কয় টাকা বা ভাই আপনারা কয় টাকা নেবেন, 6,500 টাকা কোনো বিষয়ই না। 6,500 টাকাতে আবার পরের ব্যাচে ভর্তি হবো। আমি এবার না পারলে কি সমস্যা, আপনারা আগামী এবার সাপোর্ট দিবেন না, ঠিক আছে আমার সমস্যা নেই, আমি টাকা দিয়ে ভর্তি হয়ে যাবো। 6,500 টাকা কোনো বিষয় আজকালকার দিনে? একটা বার্গার খেলে তো 400-500 টাকা শেষ। তো 6 মাসে 6,500 টাকা মানে দিচ্ছে মাসে 1,050 বা সামথিং এরকম একটা টাকা। এটা তো কোনো বিষয় না। এটা আবার আবার আগামী বছর ভর্তি হয়ে যাবো, তারপর ভর্তি হয়ে আমি হয়ে যাবো, কি জানি বলে আমি ভালো হয়ে যাবো। তো তোমাদেরকে তো আমরা বলতেছি না যে তোমরা এই যে ব্যাচ 6 এর মধ্যে ভর্তি হও বা এই টাইপের জিনিস, তোমাদেরকে একটা সুযোগ দেওয়া হয়েছে। এখন তুমি যদি আবার চিন্তা করো যে ভাই আপনি আমাকে ব্যাকলগে নিয়ে আসছেন, আপনি আমাকে একদম পারফেক্ট ওয়েতে জিনিসটা শেখান। পারফেক্ট ওয়েতে মানে হইতেছে ওই যে 3 বেলা সাপোর্ট, আপনি আমাকে ফুল নর্মালের মতো করে শেখান। ফুল নর্মালের মতো করে শেখালে এটা তোমার জন্য আরো বেশি ক্ষতিকর। আর তোমার মাথার মধ্যে আবার কি জিনিস কাজ করবে জানো? মিস করছি তো কি হয়েছে, বাইরে তো এখন আবার ওই সে আগের মধ্যে সাপোর্ট দিয়ে দিচ্ছে, এটা তো কোনো বিষয় না। প্যারা তো খাচ্ছি না কোনো। জীবনে যদি প্যারা না খাও, তাহলে তো আসলে মানে সমস্যা। মানুষজন যখন এই যে সেকেন্ড টাইম ইউনিভার্সিটিতে পরীক্ষা দেয়, এটা কি খুবই মজার এক্সপিরিয়েন্স? অবশ্যই মজার এক্সপিরিয়েন্স না। কারণ তার সমসাময়িক যত বন্ধু বান্ধব আছে ফেসবুকে কন্টিনিউয়াসলি আপডেট দিতে থাকে, এই ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, ওখানে চান্স পাইছে, এখানে 2টা ছবি দেয়, এটা সেটা করে।
তো এই যে 6-7 মাস মানে পরের অ্যাডমিশন টেস্ট আসতে তো মিনিমাম 8-10 মাসের মতো সময় লাগে। এই 8-10 মাস কি খুব মজা লাগে? কোনো মজা লাগে না, খুবই প্যারা খাইতে হয়। তোমার কি ধারণা যে ভাই ইউনিভার্সিটি ওনাদেরকে বলেন যে আমাকে যাতে পরের মাসেই পরীক্ষাটা নিয়ে দেয়, আমাকে 8-10 মাস কেন সুযোগ দিবে, মানে ওয়েট করে বসায় রাখবে? পৃথিবীতে আসলে এভাবে কাজ করবে না ভাই। আর আমি তোমাদেরকে যে জিনিসটা বারবার বলার চেষ্টা করতেছি, যত দ্রুত সম্ভব চাকরি বাকরিতে ঢুকে যাবে। কারণ যত দেরি করবা তত চাকরি বাকরি পাওয়া আরো কঠিন হয়ে যাবে। কারণ বেঞ্চমার্ক অনেক হাই হয়ে যাবে। একবার একটা চাকরি বাকরিতে ঢুকলে পরের চাকরি পাওয়াটা কিন্তু অত বেশি কঠিন না। প্রথম চাকরি পাওয়াটা খুব কঠিন, প্রথম চাকরি পাওয়াটা কিন্তু খুবই খুবই কঠিন। পরের চাকরিতে যখন তুমি যাবা তখন কিন্তু তুমি বেকার না, তখন অলরেডি তুমি একটা জায়গাতে ধরো 5 মাস 6 মাস বা 1 বছর তুমি কাজ কাম করতেছো। অনেক ক্ষেত্রে অনেক সময় হয় কি মন মতো স্যালারি পাওয়া যায় না। তো এই বিষয়ে আমার তোমাদের উদ্দেশ্যে যেহেতু কথা বলার সুযোগ হচ্ছে একটু বলে ফেলি। মন মতো স্যালারি যদি না পাও, আমার একটা সাজেশন আছে, সাজেশন হইতেছে ভাই তুমি একটা জিনিস মাথায় রেখো, তোমার মন মতো যেই চাকরিতে স্যালারি দেয় সেই চাকরিতে তুমি অ্যাপ্লাই করো। যদি সেখানে পাস না করো তাহলে ধরে নিবা এটা তুমি ডিজার্ভ করো না। কারণ কেউ না কেউ তো ওই কোম্পানিতে হায়ার্ড হয়েছে এবং সেই লোকটা নিশ্চিত তোমার থেকে ভালো। কারণ ওই কোম্পানি তো কাউকে কম্প্রোমাইজ করে হায়ার করে নাই। তোমার যদি একটা কোম্পানি থাকতো তুমি কি একটা কম ভালো মানুষকে হায়ার করতে? দেখা গেলো একটা অ্যাসেসমেন্ট হয়েছে, 3 জনের মধ্যে একজন পাইছে 10, একজন পাইছে 5, একজন পাইছে 6। তুমি এরকম কোনো ইন্টারভিউ যদি হয়ে থাকে যে তোমার 5টা কোশ্চেন জিজ্ঞাসা করছে, 5টা কোশ্চেনই তুমি ভালো মতো অ্যান্সার দিতে পারছো। অনেক সময় আমি অনেক মানুষের যখন জিজ্ঞাসা করি তখন বলে যে ভাইয়া আমি তো 3টা কোশ্চেন অ্যান্সার খুব ভালো দিছিলাম, 2টা কোশ্চেন আসলে বলছি আর কি, মানে তারপরে বলতেছে ভাইয়া চাকরিটা তাও হইলো না। তো তুমি কি এক্সপেক্ট করতেছো যে 5টা কোশ্চেন জিজ্ঞাসা করছে 3টা কোশ্চেন পারলেই তোমার চাকরি দিয়ে দিবে? তো ওই কোম্পানিতে হয়তো বা অন্য আরেকজন ইন্টারভিউ দিছে যে 5টা জায়গায় হয়তো বা 4টাই কোশ্চেনেরই অ্যান্সার দিতে পারছে বা 5টাই ভালো মতো দিতে পারছে। তো কোম্পানি তারা নিয়ে না নিয়ে কি তোমারে নিবে? কোম্পানি তো তারাই নিবে ভাই, কেউ তো আসলে খারাপ একটা জিনিস ধরো নিতে চায় না। তো সবার আগে তুমি নিজের দিকে আগে তাকানোর চেষ্টা করো। তুমি নিজের দিকে আগে তাকায় তুমি একটা জায়গাতে, আমার সাজেশন হচ্ছে বেতন কম বা বেশি ওইটা নিয়ে মাথা ব্যথা করো না। ফার্স্ট চাকরিটার মধ্যে ঢুকো, সেই চাকরিটার মধ্যে ঢুকে তুমি তোমার নিজের একটা শক্তপোক্ত জায়গা তৈরি করো। শক্তপোক্ত জায়গাটা যখন তুমি তৈরি করে ফেলবা, এরপরে 6 মাস 1 বছর পরে তুমি অন্য কোম্পানিতে চলে যাও না, অন্য কোম্পানিতে ভালো একটা কোম্পানিতে যেখানে ভালো স্যালারি আছে সেখানে যখন তুমি অ্যাপ্লাই করবা, তোমার রেজিউমের মধ্যে তো লেখা থাকবে না যে ওই কোম্পানিতে 8,000 টাকা বেতনের চাকরি করতে না 10,000 টাকা বেতনের চাকরি করতে, ওইটা তো লেখা থাকবে না। যদি অনেক ক্ষেত্রে অনেক কোম্পানি জিজ্ঞাসা করে যে ভাই আগের কোম্পানিতে কত টাকা বেতন পাইতেন বা কি অবস্থা, তো সেখানে তুমি নেগোসিয়েট করার চেষ্টা করো। তুমি বলার চেষ্টা করো যে ভাই দেখেন আমি তো আগের কোম্পানিতে তখন ফ্রেশার ছিলাম, তখন তো আমার স্কিলের এই অবস্থা ছিল, আপনি তো আমার ইন্টারভিউ নিছেন, তো সেটার উপর ডিপেন্ড করে আমার তো আসলে ওইটার সাথে কম্পেয়ার করে যদি আমার স্যালারিটা সেট করতে চান তাহলে তো আসলে আমার জন্য ডিফিকাল্ট হবে। তুমি তোমার জায়গায় একটা শক্তপোক্ত অবস্থান তুমি তৈরি করো। তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে, ইন্টারভিউয়ার লাস্ট রাউন্ডে যে তোমাকে যদি শর্টলিস্ট করে 2জন বা 3জন করে ফেলে তখন তোমার নেগোসিয়েশন করার সুযোগ থাকে। কারণ ও আবার নতুন হায়ারিং প্রসেস চালাইতে গেলে এটা যে ওর জন্য প্যারা, এটাও নিজেও ভালো জানে, এই প্যারার মধ্যে ও ঢুকবে না। সুতরাং তুমি যদি 3-4 হাজার 5,000 টাকার একটা নেগোসিয়েশনের মধ্যে ঢুকো, ক্ষেত্র বিশেষে অনেক ক্ষেত্রে এটা রাজি হয়ে যাবে। তারপরেও না হলে তুমি বলতে পারো যে ভাই তাহলে আপনি আমার 3 মাস দেখেন, 3 মাস প্রভিশন পিরিয়ড পরে আপনি আমার আর একটা একটু বাড়াই দিন, তখন আমি ওই জিনিসটা করবো। এখন তোমার মনে হতে পারে যে ভাই এত ঝামেলা করবো, এত কিছু করে এত কিছু করবো। ভাই জীবনে আসলে প্রথম জিনিসটা একটু কঠিন। আমি ধরো আমার এক্সাম্পল আসলে দিতে চাই না, এবং সবার এক্সাম্পল সবার লাইফ আসলে ডিফারেন্ট ডিফারেন্ট। আমি তোমরা তো অনেকে হয়তো জানো যে আমি ব্রেন স্টেশন 23 কাজ করতাম। তো ব্রেন স্টেশনে আমি কিন্তু যখন চাকরিতে ঢুকছি তখন আমি হাফ ইন্টার্ন হিসেবে ঢুকছিলাম। হাফ ইন্টার্ন মানে আমি 4 ঘন্টা ডেইলি কাজ করব এই শর্তে আমি ব্রেন স্টেশনে ঢুকছিলাম। তো যেহেতু হাফ ইন্টার্ন এই জন্য আমার বেতন ছিল 5,000 টাকা। ফুল ইন্টার্নের বেতন 2018 সালে ছিল 10,000 টাকা। তো হাফ ইন্টার্নের বেতন ছিল 5,000 টাকা। তা আমি বসুন্ধরা থেকে ওই মহাখালী আমতলী মোড় পর্যন্ত যাওয়া আসা করতাম পাঠাতে। তো এটা পাঠাবের ভাড়াই দিতে হইতো আমার 4700 থেকে 4800 টাকা, আমার কাছে কোনো এক্সট্রা টাকা থাকতো না। তো আমার মাথার ভিতরে একটা জিনিস ছিল যে এই 3 মাসের ইন্টার্নশিপে আমি আমার জায়গাটা ওইভাবে আমি শক্তপোক্ত ভাবে তৈরি করবো, তারপরে বেতন কত না হবে হবে সেটা নিয়ে আমার পরের চিন্তা ভাবনা। তো আল্লাহর অশেষ মধ্যে আমি কিন্তু 3 মাস যখন শেষ হয়ে গেছে তখন কিন্তু আমি আমার ম্যানেজারকে বলছি যে ভাই আমি এখন ফুল টাইম করতে চাই। তো ফুল টাইমে আপনি এবং তখন আমার ম্যানেজার জিজ্ঞাসা করছে যে আমি কত টাকা চাই বা কি কাহিনী। যদিও ম্যানেজার ভালো ছিল, ম্যানেজার মানে রাইসুল ভাই ছিল আমার ম্যানেজার। সো ম্যানেজার ওয়াজ ভেরি কাইন্ড, ভেরি নাইস। আর রাইসুল ভাই তো আমার ধরো শ্বশুর বাড়ির আত্মীয় না, তাহলে তার মানে আমাকে কোনো না কোনো কাজ কাম করেই তার সাথে আমার এই সম্পর্ক তৈরি করতে হয়েছে। হাওয়ার উপরে তো কোনো কোম্পানির মালিক বলো বা যাই বলো কেউ তো তোমার টাকা বাড়াই দিবে না, এটা তো সব মানে কেউ করবে না পৃথিবীতে। টাকা পয়সা নিয়ে মানে এই মুখে দুটা ভালো কথা বললো কোনো সমস্যা নেই, কিন্তু টাকা পয়সার ব্যাপারে কেউ কোনো জায়গাতে ছাড় দিতে চায় না। সবাই সবাই মেক শিওর করে যে ভাই সে যাতে উইন উইন একটা সিচুয়েশনের মধ্যে থাকে। সুতরাং এবং আমি যখন 3 মাস পরে বললাম যে আমি ফুল টাইম করতে চাই আল্লাহর অশেষ মতো, তখন রেজিস্ট্রেশনে
জুনিয়র ডেভেলপারের বেতন ছিল হচ্ছে 25,000 টাকা, মানে 25,000 টাকা তো ক্যাশ বেনিফিট, এটা ছাড়া আদার্স অনেকগুলো বেনিফিট ছিল। সেই বেতন এখন হয়ে গেছে 40,000 টাকা। এখন যখন ফ্রেশাররা ঢুকে তখন 40,000 টাকা বেতনে ঢুকে। তো এটা 2018 সালে 25,000 টাকা বেশ ভালো টাকা ছিল, অ্যাটলিস্ট আমি খুব খুশি ছিলাম, মানে ওটা তো খুব বড় টাকার একটা বিষয় ছিল। এখন বিষয় হচ্ছে আমি যদি চিন্তা করতাম যে ভাই না 5,000 টাকা বলছে করবো না, গেলাম গা ভাই, আপনি যতই বড় কোম্পানি হন আর যাই হন, আপনি তো আমার টাকা দিতেছেন কম, আমি এটাতে করবো না ভাই, গেলাম গা, তো হইলো না তো ভাই। কখন তোমার কপালের চাকা ঘুরবে, কেমনে ঘুরবে? ফেসবুকের মধ্যে দেখবা কিছু লম্বা লম্বা লেকচার দেওয়া লোকজন আছে, এই পোস্ট দিলে বলবে কি এত কম টাকা বেতন, এত ইসে। বাবা তুমি কোন কোম্পানিতে হইতেছে বেশি টাকা বেতনের চাকরি করো? তুমি কয় লাখ টাকা বেতনের চাকরি করো? যারা কমেন্ট করে তাদের কাছে একটু জিজ্ঞাসা করো, ভাই আপনি কয় লাখ টাকা বেতনের চাকরি করেন? মানুষ মানে বাংলাদেশের লোকজন যথেষ্ট ডেঞ্জারাস, যথেষ্ট ডেঞ্জারাস। এবং আমাদের স্টুডেন্ট আছে, আমাদের কমিউনিটির লোকজনই আছে যারা যথেষ্ট ডেঞ্জারাস। নিজে ধরো কোনো কাম কাজ করে না, তার হয়তো বা ফ্যামিলিতে কোনো সমস্যা নেই, তার আব্বার হয়তো অনেক সময় সম্পত্তি আছে, এই জন্য সে চাকরি করতেছে না। এখন যার আব্বার টাকা পয়সা আছে সে চিন্তা করতেছে থাক 8,000 টাকা বেতনের চাকরি করবো না, আমি 25,000 টাকা বেতনের চাকরি করবো, তার জন্য এটা ঠিক আছে, সমস্যা কি? তার তো ইমিডিয়েটলি টাকা পয়সার নিড নেই। তোমার হয়তো ফ্যামিলির অবস্থা অত বেশি ক্রিটিক্যাল, তোমার হয়তো 2 বছর 3 বছর পর টাকা পয়সা লাগবে, তো তোমার তো ভাই এখনই চাকরিতে ঢুকতে হবে। আমি যা পাবো আমি সেটার মধ্যে আমার ঢুকে আগে আমার জায়গাটা তৈরি করতে হবে। আমার তো ব্যাকআপ নাই ওরকম। যার ব্যাকআপ আছে ফেসবুক যে কমেন্ট করে, ফেসবুক প্রোফাইলের মধ্যে কি লেখা থাকে যে আমার আব্বা তো জমিদার, আমি আব্বার টাকায় খাই, এটা তো কোথাও লেখা থাকে না। তো তুমি তো কমেন্ট দেখে যদি তুমি ভাবো না ভাই বলছে, কয়েকজন মিলে যেহেতু বলছে তাহলে মনে হয় ঠিকই বলছে, তাহলে মনে হয় এই টাকাতে চাকরিতে জয়েন করা ঠিক হবে না, এইসব ফাও জিনিসপত্রের মধ্যে ঢুকে তারপরে তুমি শিখো না। তোমার মাথার মধ্যে একটা জিনিস ধরে রাখো কি, আমি দেখছি যে যারা বেশি বুঝে, যারা বেশি পাক না, এরা জীবনে সবচেয়ে বেশি সাফার করে। যারা চোখ মানে আমি প্রোগ্রামিং হিরোর স্টোরিতে আমি যে গত 5 বছর ধরে আমি তো দেখতেছি, আমি তো 2020 সাল থেকে ব্যাচ 1 থেকে আমি স্টুডেন্ট দেখি, এবং আমি তো কন্টিনিউয়াসলি বিভিন্ন স্টুডেন্টের সাথে আমার কথাবার্তা হয়, জব প্লেসমেন্ট টিমের কাছে আমি ফিডব্যাক শুনি। আমি দেখি যে অলমোস্ট 50-60% স্টুডেন্ট আছে যারা চোখ কান বন্ধ করে আমরা যা বলি সেটা করে, তারা কিন্তু আল্লাহর রসের মধ্যে ঠিকই চাকরি বাকরি পেয়ে একটা ভালো জায়গায় চলে যায়। যারা এই যে পাকনামি করে, সে ভাবে না এটা দিয়ে তো হবে না, ওইটা হবে না, এটা সবার চিন্তা থাকে যে কুইক কুইক আমরা কিছু একটা করে দেন, কুইক কুইক তো হয় না। এরকম রেকর্ড প্রোগ্রামিং হিরোতে আছে যে কোন একটা স্টুডেন্ট আমাদের জব প্লেসমেন্ট টিমের সাথে প্রায় 1.5 বছরের বেশি সময় ধরে কাজ করছে, লেভেল 1 এর স্টুডেন্ট। পরবর্তীতে সে চাকরি বাকরি পাইছে। এখন 1.5 বছর ধরে জব প্লেসমেন্ট টিমে কেমনে কাজ করলো? কারণ জব প্লেসমেন্ট টিম ওকে যতগুলো প্রোগ্রামের মধ্যে ঢুকাইছে, তোমরা অনেকে এন্ড গেম করছো, তারপরে আরো অনেকগুলো যে প্রোগ্রাম যেগুলো আছে, যতগুলো আমাদের ইন্টারনাল প্রজেক্ট আছে, প্রত্যেকটাতে তাকে যা কাজ দেওয়া হয়েছে সে করছে। কারণ প্রোগ্রামিং এর তো একটা কন্ডিশন আছে যে তুমি একটা লেভেলের কাজ যদি শেষ না করো পরের লেভেলে তোমাদের যাইতে দিবে না, এটা যদি না করাই তাহলে তো তুমি ওই লেভেলের কাজ ঠিকঠাক মতো করবে না। এন্ড সে যেহেতু মনোযোগ দিয়ে 1.5 বছর ধরে ধৈর্য ধরে এটাতে থাকছে, ঠিকই কিন্তু সে চাকরি বাকরি পেয়ে ধরো বের হইছে। কিন্তু কেউ যদি পাকনামি করে চিন্তা করে না সবাই তো 6 মাসের মধ্যে চাকরি পেয়ে যায়, আমি কেন 1.5 বছর ওয়েট করবো? বাবা সবার অবস্থা তো এক না, সবার মাথা যদি সেম হইতো তাহলে তো হইতো, তাহলে ডক্টর ইউনূস ধরো বাংলাদেশে মিনিমাম 500 থাকতো। সবার মাথা যদি এক হইতো, এক একজন মানে সবার লাইফ আমাদের ডিফারেন্ট, তবে জীবনে এক একজন এক এক রকম হবে। সবাই তো লাখ টাকা বেতনের চাকরি হয়তো বা করবে না, সবাই পসিবল না। সবাই কি গুগল মাইক্রোসফটে কাজ করবে? অবশ্যই করবে না। তোমার কি মনে হয় যে সবাই বেস্ট অফ দ্য বেস্ট কাজ করলে সবাই গুগলে কাজ করতে পারবে? না, সবাই গুগলে কাজ করতে পারবে না। এই এক্সপেকটেশন তোমাদেরকে কে বলছে? এক একজন মানুষ এক এক কোম্পানিতে কাজ করবে। ইভেন সরকারি চাকরিতেও কি সবাই অ্যাডমিন ক্যাডার হইতে পারে? সবাই তো অ্যাডমিন ক্যাডার হইতে পারে না। এক একজন এক এক লাইনে যায়। তো এক একজনের জীবন এক এক রকম হবে। তোমার কেন এই একটা মাথার মধ্যে তোমরা সেট করে ফেলছো ভালো কোম্পানি না হলে করবো না? বেতন মিনিমাম হলে 20-25 হাজার টাকা তো হইতেই হবে, মাসে মাসে বেতন বাড়াইতে হবে, পারলে ভালো অফিস হইতে হবে, এটা হইতে হবে, সেটাও হইতে হবে। মানে এত এত ক্রাইটেরিয়া সেট করছো, কিন্তু নিজের ক্রাইটেরিয়ার দিকে আর কোনো খোঁজ খবর নেই। তো এগুলোর মধ্যে আমার কাছে মনে হয় ঢুকবো না। যাই হোক, এআই থেকে কথা বলা শুরু করছিলাম, অনেকগুলো জিনিস আমি টাচ করার চেষ্টা করছি। আমি এআই নিয়ে আবারও একটা জিনিস ক্লিয়ার করে দিই তোমাদেরকে, এই যে লাস্ট সুযোগ হিসেবে যে জিনিসটা দেওয়া হইতেছে, এই জিনিসটাকে কাজে লাগাও। কাজে লাগায় তোমাদের এই যে যেই প্রোগ্রাম, এটা কি এই আইমন ভাই 1 মাসের নাকি কত কত দিনের হবে এটা? এইটা ভাইয়া 15 দিনের আর কি। আচ্ছা, 15 দিনের হবে। এই 15 দিন ধরে তুমি পুরো জিনিসটাকে একটু রিভাইজ করার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, একটু সময় দাও। 15 দিন, তোমার জীবনে এই 15 দিন তুমি যদি রাতে 5 ঘন্টা করে ঘুমাও তুমি মরে যাবে না, যদি তোমাদের শারীরিক কোনো অন্য সমস্যা না থাকে। আমাকে জানাইতে পারো যে ভাই আমি 5 ঘন্টা করে ঘুমাইছি, আমার এখন শরীরটা খুব খারাপ হয়েছে, আমি ইনশাল্লাহ তোমার নিয়ে ঢাকা মেডিকেল কলেজে যাবো। আমাকে জানাও, একটু মেইল করে জানাও যে ভাই 15 দিন তো আপনি বলছিলেন, আমি তো 5 ঘন্টা করে ঘুমাই, এখন তো আমার শরীরের অবস্থা খুব খারাপ, আমি দাঁড়াইতে পারতেছি না। তো তাইলে আমি তোমার ঢাকা মেডিকেলে নিয়ে যাবো, কোনো সমস্যা নেই, তোমার চিকিৎসা করানোর ব্যবস্থা করবো। তুমি ভাই একটু কম ঘুমাও, তুমি জীবনে কাজও করবো না, তুমি আবার রাতে 8 ঘন্টা ঘুমাইতেও যাবা, তো বাবারে তোমার সমস্যা তো কেউ সমাধান দিতে পারবে না।
এর মানে এই বুদ্ধি তোমার কে দেয়? আমি নিজেই তো দিনে 24 ঘন্টা 8 ঘন্টা ঘুমাইতে পারি না, 7 ঘন্টা ঘুমাইতে পারি না, 5.5 ঘন্টা 6 ঘন্টার বেশি ঘুমানো আমার সম্ভব হয় না। এই যে এই রাত বাজে এখন 9টা 52, আমি সকালে কাজ শুরু করছি। আজকে সকালে আমার একটা মিটিং ছিল 7:30টার সময়, আমি অফিসের মিটিং এ বাইরে গেছি। এই সেই 7:30টা থেকে এখন পর্যন্ত চলতেছে। মাঝে আমি 1 ঘন্টা, 1 ঘন্টা না, মনে হয় 35 মিনিট বা 40 মিনিট খাওয়া দাওয়ার ব্রেকের মধ্যে ছিলাম, লাঞ্চের ব্রেক। এই এখন পর্যন্ত কথা টানা যে চলতেছে, গলা দিয়ে কথা বেরোইতেছে না, তোমরা হয়তো খেয়াল করছো। এর মধ্যে তো চলতেছে পুরো জিনিস, এখনো কাজ শেষ হয় না। মিনিমাম আমি এখন হোয়াটসঅ্যাপের মধ্যে যদি ঢুকে দেখি, মিনিমাম আমার 11টা মেসেজ জমে আছে এখন হোয়াটসঅ্যাপে, যেগুলো রিপ্লাই দিতে হবে। এবং এগুলো রিপ্লাই হাই হ্যালো রিপ্লাই না, এগুলো সবাই দিচ্ছে অফিসিয়াল রিপ্লাই। এবং এই প্রত্যেকটা জিনিসের মধ্যে ধরো প্যারা আছে। আমার কাছে যে সমস্ত জিনিসপত্র আসে, আমার কাছে ইউজুয়ালি মানুষজন প্যারা নিয়ে আসে। তার মধ্যে আবার তোমাদেরকে আমি পজিটিভ মোটিভেশনাল কথাবার্তা বলতেছি, এদিকে আমার কিন্তু জীবন ওইদিকে ধরো মানে যাই যে অবস্থা চলতেছে, আমার প্যারা তো আমার ওইদিকে আছে। তো তোমার যদি মনে হয় যে ভাইয়া এসে এখানে পজিটিভ কথা বলছে, ভাইয়া জীবনে মনে হয় কোনো প্যারা নেই, ভাইয়া মনে হয় 8 ঘন্টা 10 ঘন্টা ঘুমায়, আর মাসে মনে হয় বেতন কয়েক লক্ষ টাকা শুধু স্যাপ দিয়ে গুনে গুনে মনে হয় ঘুমাইছে। জিনিস যদি এত সোজা হইতো ভাই, তাহলে তো ধরো হয়েই যেত, বুঝছো? জীবন খুবই কঠিন, জীবন ভয়াবহ রকমের কঠিন। এই তোমাদের সাথে এই সেশন শেষ হবে, শেষ হইতে 10:15 বাজবে। এরপরে আমার মিনিমাম আরো আধা ঘন্টা 1 ঘন্টা ধরে বিভিন্ন মেসেজ টেসেজে রিপ্লাই দিতে হবে, মেইল জমছে এগুলো রিপ্লাই দিতে হবে। দিয়ে তারপরে আমি দুটা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আমি ঘুমাবো। আবার ওইদিকে আমার সকালে ধরো 6টার দিকে উঠতে হবে। তো তোমার যদি মনে হয় যে ভাই মানে আমার এই জায়গায় আসার পরেও যদি আমার এত, আমি অনেক বড় কোনো জায়গায় আসি নাই, ডোন্ট গেট মি রং, বাট আমি অ্যাটলিস্ট 10 বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি। তো এত কিছু করার পরে আমার যদি এত সময় কাজ করতে হয়, তুমি ভাই কোন দেশের কোন প্রেসিডেন্ট হয়েছো, কোন হয়েছো যে তোমার 8 ঘন্টা ঘুমাইতে হবে, 5 ঘন্টা ফোন চালাইতে হবে? এটা তোমাদের এই থিওরি তোমাদেরকে কে দিছে ভাই? এগুলা থেকে বের হও, বের হয়ে তোমরা যথেষ্ট স্মার্ট। তোমরা যদি বলো ভাইয়া গাইডলাইন পাইতেছি না, ইনস্ট্রাক্টর ভালো মতো বুঝাইতেছে না, এখন আপনারা 3 বেলা সাপোর্ট দিচ্ছেন না, 2 বেলা সাপোর্ট দিচ্ছেন না, বাবা তোমাদের কাছে তো সবার কাছে জেমিনি আছে, এই চ্যাট জিপিটি আছে, জিজ্ঞাসা করো না। কোশ্চেনটা আগে ওয়েট করে না থেকে বসে থেকে তুমি জিজ্ঞাসা করো, দেখো জেমিনি কি বলে, দেখো চ্যাট জিপিটি কি বলে। তুমি কি চিন্তা করতেছো যে ভাইয়া জেমিনি আর চ্যাট জিপিটি কে কোশ্চেন করে অ্যান্সার বের করতে তো 10 মিনিট 15 মিনিট সময় লাগবে? তার চেয়ে বেটার আপনি আমাকে বলে দেন, তাড়াতাড়ি 1 মিনিটের মধ্যে হয়ে যাবে। তুমি সবকিছু তোমার যদি এত কুইক লাগে, তাহলে তো বিপদ ভাই। তুমি এরপরে অফিসে প্রজেক্ট করতে যাবা, তারপর তোমার মনে হবে কি সিনিয়র ভাইয়ের কাছ থেকে সমাধানটা নিয়ে আসি। এরপরে ভাই ধরো 2 দিন পরে বিরক্ত হবে, এরপর ভাই একদিন তোমার একটা কথা শোনাবে, এরপর তুমি বলবা অফিসে সিনিয়র তো খুবই খারাপ, উনি আমার এই বাজে কথা বলছে, একটা খোঁচা দিছে, উনি খুব খারাপ, উনার নামে 2টা গালি দিতে হবে, আরো 2জন কলিগের কাছে যে বলতে হবে ভাই উনি তো খুব খারাপ লোক। মানে এগুলো আমি যা বলতেছি বানানো গল্প না, এগুলো ধরো আমি মানে দেখে আসছি আর কি। মানুষজন এগুলো করে। বিষয় হইতেছে তোমরা এসব বুজুং বাজুং ভাওতাবাজি বন্ধ করে তোমরা হইতেছে ওই যে নিজের সাথে ভাওতাবাজিটা করো না। এটা নিজের সাথে তোমরা নিজেরা ভাওতাবাজি করতেছো। আমি কিন্তু আইমনের কাছ থেকে খোঁজ নিব, এই যে ফাও তোমাদের সাথে 1 ঘন্টা কথা বললাম নাকি এটা কাজে লাগছে? যে এখানে 28 জন বা কতজন, এখানে কত 28 জনের মতো হয়তো বা হবে, 27-28 জন যে তোমরা আসো, এই 27-28 জনের মধ্যে কতজন যে তোমরা শেষ করছো? আর যারা শেষ, এমন এটা আমি ভুলে গেলে তুমি আমাকে একটু মনে করে দিও। যারা 15 দিন শেষ করে না, আমি মিনিমাম 5 জনকে কিন্তু ফোনে কল দিব তোমাদেরকে। ফোনে কল দিয়ে কিন্তু এরপরে আমি কিন্তু ধরো এই 27 জন, আমি কিন্তু কোনো ভালো কথা বলবো না, ঠিক আছে? তোমরা আমি কল রেকর্ড স্ক্রিনশট করে মেরে তারপরে, রাখছি ভাই সবার। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে রাখছো। এটা কিন্তু আমি করবো ওই ইসের ভিতরে কি জানি বলে, আমাদের পেজ থেকে আমরা পোস্ট দিব, দিয়ে বলবো যে এদেরকে আমরা আরেকবার সুযোগ দিছিলাম, এটা কোনোভাবে শিখতে চায় না, এদেরকে আপনারা চিনে রাখেন, ঠিক আছে? আমি তো পোস্ট আর আমি কিন্তু কল দিব, এটা এমন আমি যদি ভুলেও যাই, যারা শেষ করে নাই আমি মিনিমাম 5 জনকে আমি কিন্তু ফোনে কল দিব। বলতে আমি জিজ্ঞাসা করবো যে তোমার জীবনে কোন সমস্যার কারণে তুমি শেষ করতে পারলা না, আমার লজিক্যালি বুঝাই তারপরে তুমি যাওয়া। আর যদি বুঝাইতে না পারো, আমি কিন্তু তোমার সাথে ওখানেই সম্পর্ক শেষ। সম্পর্ক শেষ মানে তোমার প্রোগ্রামিং এর এরপর আর কোনো কোর্স তো দূরে থাক, কোনো বুট ক্যাম্পের মধ্যে ঢোকার দরকার নেই। আমি তোমাকে হামলি রিকোয়েস্ট করে বলবো, আমার তোমার টাকার দরকার নেই ভাই। তুমি ওই যে করো, তোমার জীবনের আগে তোমার জীবনের প্রবলেমটাকে সলভ করো, তুমি পরের ব্যাচেও তোমার ঢোকার দরকার নেই। তুমি তোমার সমস্যাটা সমাধান করো। আমি অবশ্যই অবশ্যই কথা বলবো। আর তোমরা এই 27 জন শেষ করো, 27 জন শেষ করার পরে তোমাদেরকে এআই এর জন্য আরো 1 সপ্তাহ ধরে একটা ছোট করে হইলেও পুরো জিনিসটা কাটসারটা প্রপারলি যাতে শেখাই দিতে পারে, এআই টুলস গুলোতে কিভাবে কোড গুলো রিভিউ করতে হয়, কেমনে কি বুঝতে হয়, এই জিনিসটাও তোমাদেরকে শেখাই দিবে। এই 15 জন তোমরা এই 27 জন শেষ করার পরে দরকার হলে তোমাদেরকে জব প্লেসমেন্ট টিমের ভিতরে আবার পাঠানো হবে, কোনো সমস্যা নেই। জব প্লেসমেন্ট টিমের ওখানে যে তোমরা আবার কাজ কাম করার চেষ্টা করো। জব প্লেসমেন্ট টিমের কাছ থেকে যদি প্রপারলি সাপোর্ট না পাও, নিজের চেষ্টা নিজে করো। নিজে আগে নিজের মেশিনটা যেহেতু স্টার্ট হয়ে যেতেছে, এটাতে নিজে আগানোর চেষ্টা করো। আদারওয়াইজ কিন্তু বিপদের মধ্যে পড়ে যাবে। এই বিপদ থেকে তোমার কেউ উঠাইতে পারবে না। পৃথিবীর সেরা কোর্সের মধ্যে যাবা, সেরা জায়গা থেকে শেখার কথা চিন্তা করবা, কেউ তোমার সমস্যার সমাধান করে দিবে না। তোমার সমস্যার সমাধান তোমার নিজেরই করতে হবে, এটা মাথায় রেখো।
এবং জীবন খুবই কঠিন, জীবন খুবই প্যাথেটিক। ওই একটা বাংলা একটা কথা আছে, যাই দিন ভালো আসে দিন খারাপ। তা আজকের দিনটা তুমি এই মুহূর্তে যে দিনটা কাটাইতেছো এটা মাথায় রেখে যে এইটা তোমার জীবনের সবচেয়ে সুখী দিন। কালকে সকালে উঠে তোমার জীবনে কি হবে এটা তুমি জানো না। এবং কালকে যে সকালে উঠে হয়তো এমন প্যারার মধ্যে পড়তে পারো, তোমাদের কি কেউ এই গ্যারান্টি দিতে পারে যে কালকে সকালে উঠে দেখা গেলো তুমি বিছানা থেকে উঠতেই পারতেছো না, অসুস্থ হয়ে গেলা হঠাৎ করে আজকে রাতের মধ্যে? হইতে পারে তো। তো তুমি চিন্তা করতেছো কালকে থেকে ভালো হয়ে যাবো, কালকে থেকে ঠিক করে ফেলবো। কালকে যদি তুমি অসুস্থ হয়ে যাও তারপর আবার কি করবা? তারপর বলবো কি ভাইয়া আগামী সপ্তাহ থেকে ঠিক হয়ে যাবো। এই আগামী সপ্তাহে দেখা যাবে তোমার ইউনিভার্সিটিতে একটা কাজ চলে আসছে, অথবা এখানে একটা কাজ, মানে জীবনের সমস্যার কোনো শেষ নেই। এই জন্য আমার রিকোয়েস্ট, সকালবেলা উঠে ফার্স্ট ইন দা মর্নিং এটা কর। এটা মাথায় রেখো না সারাদিন কাজ কাম করে আজকে সারা রাত জেগে কোট করবো, দেখি কত দূর যাওয়া যায়। রাত 4টা বাজলে 4টা, এরপরে দেখবো যে পরের দিন সকালে ঘুম থেকে উঠতে পারতেছো না। এগুলোর এই ফাউ জিনিসপত্রের মধ্যে যায় না, সকালবেলা করার চেষ্টা করো। রাতে দরকার হলে আগে ঘুমাই যাও, সকালে যদি ক্লাস থাকে ভোর 5টার সময় উঠো। 5টার সময় ওঠার জন্য তুমি রাত 9টায় ঘুমানো যায়। তোমার রাত 12টা পর্যন্ত ফোন টিপতে বলছে কি? তুমি 9টা পর্যন্ত 9টার সময় ঘুমাই যাও, ঘুমায় তুমি 6 ঘন্টায় ঘুমাও, সমস্যা কি? ভোর 5টার সময় পুরো পৃথিবী নীরব, ঘুম থেকে উঠে ফার্স্ট থিং ফার্স্ট মোবাইল ফোন হাতে নিও না। না নিয়ে তুমি হচ্ছে তোমার ইসের মধ্যে ঢুকে যাও, ল্যাপটপের মধ্যে ঢুকে যাও। ল্যাপটপের মধ্যে ঢুকে যা যা বলতেছে প্রপারলি শেখার চেষ্টা করো, শিখে পুরো জিনিসটা কাজ করো। এটা কি লিখছে ভাইয়া, আপনারা কোনটা ফলো করেন? আর্লি উঠে কাজ করেন নাকি রাত জেগে? আমি ইউজুয়ালি সকালবেলা উঠে যাই আর কি। সকালবেলা না, আমি রাতে প্রপারলি আলহামদুলিল্লাহ গত 2 বছরের মতো সময় হবে আমি রাতে 11টার মধ্যে ঘুমায় যাওয়ার চেষ্টা করি, আনলেস ওর আনটিল খুব ক্রিটিক্যাল কিছু না হইলে 11টায় ঘুমাই। ওইদিকে আমি সকালে ধরো ক্ষেত্রে বিশেষে 5:30 6টার দিকে উঠি, মাঝে মধ্যে হয়তো বা 1 2 দিন 7টা 7:30টায় উঠি। বাট রাত জেগে আমি ইউজুয়ালি কাজ কাম না করার চেষ্টা করি। অনেকে রাত জেগে করে, কিন্তু রাত জেগে করা আইডিয়াল কোনো কাজ না আর কি। মানে রাত জেগে করলে ওইটাতে তোমার প্রোডাক্টিভিটি বাড়ায় বা কমে, ওই টাইপের কোনো কিছু না। সকালবেলা করলে মাথা ঠান্ডা থাকে, এটা আমার কথা না, এটা সাইন্টিফিক কথা। এটা ইউটিউবের মধ্যে ভিডিও আছে, আবার ওই ভিডিও দেখতে চায় না, ওই ভিডিও চক্করে পড়ে দেখা যাবে যে 10টা ভিডিও দেখে ফেলছো, সেম কথা সব ভিডিওতে ঘুরাই ফিরে একই কথা বলবে, কিন্তু তুমি ওই জাস্ট 10টা ভিডিও পাও দেখছো। এইসব দেখার কোনো দরকার নেই। জাস্ট জেমিনির ভিতরে একটা কোশ্চেন করলেই তুমি পেয়ে যাবা, বা চ্যাট জিপিটির মধ্যে একটা কোশ্চেন করো যে ভাই সকালবেলা উঠে কাজ করা ভালো নাকি হইতেছে এই করা। ওই 10টা ভিডিও দেখার তো কোনো দরকার নেই, ও দেখবা খুব চমৎকার ভাবে তোমাকে একটা রেসপন্স দিয়ে দিচ্ছে। তো যাই হোক, অনেক কিছু বলছে এমন ভাই, আর কিছু বলতে চাও কিনা বলো? না, মোটামুটি হচ্ছে যে আমাদের যে একের ভিতরে সব নামে একটা বই পাওয়া যেত না এক সময় ছোটবেলায়, ওরকম এক এক কোশ্চেনের সাথে সব কোশ্চেনের আমার যা কোশ্চেন ছিল আর কি সবগুলো আপনি একসাথে অ্যান্সার দিয়ে দিচ্ছেন আর কি। হ্যাঁ সেটাই। সো সো আমাদের হ্যাঁ অডিয়েন্স বা বলো। স্টুডেন্ট যারা আছে তাদের যদি কোনো কোশ্চেন থাকে তারা হ্যাঁ। হ্যান্ড রাইজ করতে পারে, আমরা কোশ্চেনগুলো নিয়ে ফেলবো আর কি। আমরা 3টা কোশ্চেন নিব আর কি ভাই। কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন। এনিওয়ান? কারো কারো যদি কোশ্চেন না থাকে তাহলে খুবই ভালো। এটা ভালো জিনিস যে তোমরা বুঝতে পারছো। আচ্ছা 3জন হাত তুলছে, 4জন হাত তুলছে, আর অনেকে হাত তুলছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আকাশ ভাইকে দিয়ে শুরু করি। আকাশ ভাইকে আনমিউট করো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওই আসসালাম, বলো। জব জব প্লেসমেন্টের কথা বললেন, ওটা কি এই 15 দিন পরে যারা মানে ব্যাকলগ শেষ করতে পারবে তাদেরকে কি আবার আরেকটা কোনো টিমে ঢোকাবেন জব প্লেসমেন্টের জন্য? আচ্ছা, এইটা এটা আমি কি একটু প্ল্যান আছে ভাই? ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে যে আপনাদের হচ্ছে যে বুট ক্যাম্পটা শেষ হওয়ার পরে, মানে অর্থাৎ আপনার যারা আপনাদের সাথে যারা এর আগে মেইন ব্যাচে ছিল আর কি, হ্যাঁ, মানে যারা অন ট্র্যাকে আছে আপনাদের এইখানে হচ্ছে যে তাদের সাথে হচ্ছে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, প্রবলেম নেই। এই বিষয়ের অ্যানাউন্সমেন্টগুলো হচ্ছে যে আমরা পরে দিয়ে দিব, সমস্যা নেই। মানে পাচ্ছেন এটা শিওর আর কি। শুনো আমি তোমাদেরকে একটা জিনিস বলি, এই আমাদের প্রোগ্রামিং হিরো স্টুডেন্টের আরেক সমস্যা, জব প্লেসমেন্টের সাপোর্ট না হলে শিখবো না। মানে বিষয়টা এরকম হয়েছে ভাই, আর শেখার নিয়ে কোনো টেনশন নেই। টেনশনে দিছে আমাকে চাকরি পাই জব প্লেসমেন্টের মধ্যে। মানে তোমাদের কি এরকম হয়, একটা সিভি আর রেজুমি লেখা আর এই মক ইন্টারভিউ, এটা তো নিজেই করা যায়। আগে তো নিজে শিখতে হবে রে বাবা, আগে তুমি শিখো, শেখার পরে ওই জবে অ্যাপ্লাই করার জন্য তোমার অত সায়েন্স লাগে না, বুঝছো? তোমাদের মাথার ভিতরে এই জিনিস একটা জিনিস ঢুকছে, জব প্লেসমেন্টের ভিতরে গেলে চাকরিটা হয়ে যাবে। ভাইয়া মনে হয় আমাকে কোলে তুলে একটা অফিসের মধ্যে বসে দিবে। ভাই তুমি আগে শিখো না রে ভাই, 15 দিন শিখে তুমি জিনিসটা শেষ করো। এরপরে জব প্লেসমেন্ট যদি নাও থাকে, তুমি নিজের ব্যাপারে তো তোমার একটা মানে হবে কি, পিএসএ ঢুকছি তো আহ কি জানি লিখছে এটা, শাসনে থাকার জন্য। ও শাসনে থাকার জন্য, শাসনে থাকার কোনো কিছু নাই। পিএস এর সাথে তুমি আর কয়দিন থাকবা? পিএস এর সাথে শুক্র শুক্র 800 দিন, মানে 6 মাস। 6 মাস শেষ হয়ে গেলে তো আবার অ্যাকচুয়াল পৃথিবীতে তোমাকে চলেই যেতে হবে। তো আচ্ছা ওই রাকিব ভাই, আমি একটু ইন্টারাপ্ট করি। শাসনের কথা বললেন না, সাপোজ সেশনে যদি আমরা কিছু যদি একটু রুডলি বলি তাহলে এটা নিয়ে ইস্যু হয়ে যায়। তো হ্যাঁ, শাসনের ব্যাপারটা একটু অন্যরকম এখানে।
শাসনে শাসনে কোনো কিছু না। আমি আমাদের কোন একটা টিম মেম্বার কোন এক সময় বলতেছিল, ভাইয়া স্টুডেন্টের সাথে কত কিছু চেষ্টা করছি, কত কি করছি, এরা তো কোনোভাবে লাইনে আসে না, আবার একটা কাজ দিলে সেটাও করে না। তো আমি তখন বলতেছিলাম যে আসলে যে ছোটবেলায় কঞ্চি দিয়ে পাশার মধ্যে বাড়ি দিতে, এরকম বাড়ি দিতে পারলে আসলে সবচেয়ে ভালো হতো। তাইলে আমাদের যদি মানে একটু ধ্যান ধারণা ফিরতো, মানে হয়েছে কি আমাদের তো এখন জীবনে কোনো প্যারা নাই। সারা জীবন ছোটবেলায় স্কুল কলেজ থেকে তো মাইর খেয়ে খেয়ে আমরা বড় হয়েছি, এটাই সমস্যা। অ্যাটলিস্ট আমি খাইছি আর কি। তো মাইর না খাইলে তো ধরো লাইনে আমরা থাকা লোক না। তো সমস্যা যে জায়গাটাতে হয়েছে যে মাইর তো খাইতেছি না, তো এই কারণে মনে হচ্ছে কি আছে জীবনে, চাকরি 2 দিন পরে পাইলে কি সমস্যা। এই 2 দিন করতে করতে যে 200 দিন, তারপরে 2000 দিন পার হয়ে যাবে, এটার পরে আর খেয়াল নাই, বুঝছো? এটাই হচ্ছে সমস্যা। একজন তো মনে হয় ভয়ে হাতি নামায় ফেলছে। যাই হোক, নুরুদ্দিন ভাই বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, নুরুদ্দিন ভাই। জি ভাইয়া, আমি জানতে চাচ্ছিলাম হচ্ছে এমন যে আমি আমি কোড মানে বুঝে বুঝে করি এবং আমি তেমন একটা সময় নষ্ট করি না, হুম। কিন্তু আমার কেমন জানি লাগে যে আমার মানে করতে প্রচুর সময় লাগে। যেমন আমি সিম্পল একটা কথা বলি, আমি অ্যাসাইনমেন্ট 6 করতেছি বর্তমানে, হুম। এবং অ্যাসাইনমেন্ট 6-এ ইউজারকে রেজিস্টার করার জন্য আমি হুম। ওখানে টুইটারের মতো করে একটা জিনিস করতে যাচ্ছি, মানে ফ্রন্ট এন্ডে, যে ফার্স্টে ইউজার নাম এবং ইমেল দিবে, এরপরে আমি একটা ওটিপি পাঠাবো, এরপর ইউজার ওটিপি ভেরিফাই করে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে। হুম। তো এই জিনিসটা ফ্রন্ট এন্ড দিয়ে মানে ইন্টিগ্রেট করতে আমার প্রায় মানে 7 থেকে 8 ঘন্টা লেগে গেছে বলতে গেলে, বা 6 ঘন্টা মিনিমাম এরকম। হুম। তা আমার লাগে যে মানে যে মানে এই জিনিসগুলো করতে মানে আমি আমার ক্ষেত্রে আমি বেশি টাইম নিয়ে ফেলতেছি, মানে টাইম নষ্ট করতেছি না, কিন্তু আমার হুম। লাগতেছে আমার কাজগুলো করতে আমি বেশি টাইম নিয়ে নিচ্ছি। মানে করতে একটু সময় লাগতেছে, তাই তো? জি। আচ্ছা, এটার উত্তর প্রথমে একটু আইমিন ভাই দাও, তারপরে যেহেতু ওই যে ডিরেক্টলি অ্যাসাইনমেন্ট রিলেটেড বলছে, তারপরে আমি আমার পার্টটুকু বলতেছি। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে উনি যেটা বলতেছিল যে অথেন্টিকেশনের পার্টটা আর কি, গুগল দিয়ে ভেরিফাই করে আসা আর কি। সো ওইটা কিন্তু একটা পার্ট দেখানো হয়েছে আর কি আমাদের প্রজেক্টে। হতে পারে উনি ওই প্রজেক্টের ওই পার্টটুকু মিস করে গেছেন আর কি। সাইন আপের বিষয়টা আমরা কিন্তু ওই টোকেন দিয়ে ভেরিফিকেশনের কাজটাই করাই আর কি, অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে যেভাবে হয়। এটা একটা পার্ট। আর হচ্ছে যে বেশি লাগার টাইমটা হচ্ছে যে আপনি প্রথমবার যে কোনো জিনিস হচ্ছে যে একটু ঝামেলা লাগবে আর কি, এটা টাইম বেশি লাগবে। কিন্তু আপনি সেম জিনিস আবার পরের বার করতে যান, আপনার লাগবে 20 মিনিট। এই সেম জিনিসই আপনি আবার ইমপ্লিমেন্ট করতে যান, আপনার 20 মিনিট সময় লাগবে। সো প্রথমবার এটা অ্যাজ ইউজুয়াল টাইম লাগবে আর কি, কিচ্ছু এটা করার না। সবার ক্ষেত্রে আমার মনে হয় সিমিলার, হ্যাঁ, মানে এটা সিমিলার। সবার ক্ষেত্রে সমান জিনিস, মানে নর্মাল। তবে এখানে একটা বিষয় আছে, অনেকের প্রথমবার করতে কারোর হয়তো বা 2 ঘন্টায় হয়ে যেতে পারে, তোমার ওই জায়গায় হয়তো বা 10 ঘন্টা লাগতে পারে। ফাইন, কোনো সমস্যা নেই। এটা নিয়ে মন খারাপ করার কোনো কিছু নেই। তুমি যে লেগে আসো, লেগে থেকে শেষ করো, শেষ করতে পারলেই হবে। শেষ করে ওই জায়গা পর্যন্ত যাও। আমি ধরে নিলাম যে তুমি খুবই ভালো মানুষ, এই কারণে তুমি হয়তো বা ইচ্ছা করে ফাঁকি টাকি দাও নাই, তোমার জিনিসটা বুঝে শেষ করতে সময় লাগতেছে, এই জন্য তুমি হয়তো ফ্লোতে থাকতে পারো না, সমস্যা নেই। তুমি এখন, তোমার কাছে সুযোগ আছে, তুমি এই সুযোগটাকে কাজে লাগে। তুমি যদি এই 15 দিনেও পুরোপুরি শেষ করতে না পারো, তাহলে আমি তোমাকে যে জিনিসটা সাজেস্ট করবো, তুমি শেখার জিনিসটা কন্টিনিউ করে যাও, তুমি সামনের দিকে আগাও। সামনের দিকে আগাই যে তার পরবর্তীতে তুমি হইতেছে এই 15 দিনের জায়গায় যদি তোমার আরো 1 মাস লাগে, নিজে নিজে শেষ করার চেষ্টা করো। শেষ করার পরে আমি তো চাকরি বাকরি খোঁজার কিছু আইডিয়া তোমাদেরকে বললাম। যদি একটা কঠিন জিনিস তুমি শিখে ফেলতে পারো, তাহলে চাকরি বাকরি পাওয়ার জিনিসটাও কিন্তু তুমি আসলে করে ফেলতে পারো। আমি যা জিনিসপত্র বলতেছি এগুলা অনেক ক্ষেত্রে আমি ধরো নিজে করছি, আবার অনেকগুলা ইউটিউবে ভিডিও টিডিও দেখা বা প্রবলেমে পড়ছি, সো প্রবলেমটা নিয়ে যখন কাজ করার চেষ্টা করছি, তখনই ধরো ওই সমস্যার সমাধান মাথার সামনে আসছে। সুতরাং থেমে থাকার দরকার নেই। সময় যদি কারো একটু বেশি লাগে, এটা অনেকের ক্ষেত্রেই লাগে, আমার ক্ষেত্রেও লাগতো। আমি শুরুর দিকে যখন প্রোগ্রামিং বা কোডিং শুরু করছি, আমি আসলে অত ভালো বুঝতাম না আর কি। মানে মাঝে মধ্যে জিনিসপত্র কঠিন হয়ে গেলে খুবই প্যারাদায়ক জিনিস হয়ে যায়। তো সময় দিতে হবে, এখন সময় দেওয়া ছাড়া তো আসলে কোনো উপায় নেই আর কি। ঠিক আছে। জি ভাই, বুঝতে পারছি। আসসালামু ওকে, আলাইকুম। ধন্যবাদ। আচ্ছা, এরপরে আমরা ইসমাইল রোমান ভাইয়ের কাছে যাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার মেইন প্রবলেমটা হচ্ছে লজিক বিল্ডিং। আমাদের যে লজিক বিল্ডিং, ধরেন যে কোনো একটা প্রজেক্ট করতেছি, যে সেটা আইডিয়া নিলাম, কিন্তু লজিক গুলো যে আমার পার্ট বাই পার্ট ইমপ্লিমেন্ট করতে হবে, এই আইডিয়া গুলো আমার খুব বেশি আসে না। যার হুম। কারণে বিভিন্ন ডক্স দেখতে হচ্ছে বা চ্যাট জিপিটির হেল্প নিতে হচ্ছে। এটা তো আমাদের স্কিলেরও অনেক ডিফেক্ট ফেলতেছে। এগুলো থেকে বাঁচবো কিভাবে, বা লজিক গুলো তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করবো কিভাবে, মাথায় ক্যাচ করাবো কিভাবে? এখন এই সমস্যার সমাধান ধরো কুইক কোনো সমাধান নাই। কুইক সমাধান যে কারণে নাই, কারণ হচ্ছে আমরা তো ধরো ছোটবেলা থেকে এক একজনের মাথা এক এক রকম ভাবে তৈরি হয়েছে, সবার মাথা তো একরকম ভাবে কাজ করতেছে না। ক্ষেত্র বিশেষে কেউ অনেক কুইকলি হয়তো বা জিনিসপত্র বুঝে ফেলতে পারতেছে, অনেকের ক্ষেত্রে অনেক সময় লাগতেছে। তুমি যে জিনিসটা করতে পারো, আমি ওই যে এর আগের অ্যান্সারটাতে যেটা বলতেছিলাম, লজিক বিল্ডিং এর জায়গাটাতে তুমি একটু সময় দিয়ে প্রত্যেকটা লজিক একটু বোঝার চেষ্টা করতে পারো। মানে সময় দিয়ে বোঝা মানে হইতেছে, অনেক ক্ষেত্রে কি হয় যে
প্রবলেমটা সলভ হয়ে গেছে, জিনিসটা বুঝে ফেলছি, এখন এটা লজিক কেমনে কাজ করছে না করছে এটা নিয়ে আমি অত মাথা ব্যথা করবো না, রেদার আমি সামনে আগায় যাবো বা এই টাইপের একটা জিনিস। যেমন পড়াশোনা করার ক্ষেত্রে অনেকে একটা বুদ্ধি দিত, ধরো ওই স্কুল কলেজে পড়াশোনা অনেকে একটা বুদ্ধি দিত, আমার টিচাররাই বুদ্ধি দিত। তো বুদ্ধিটা খুবই কাজে, সেটা হচ্ছে যে তুমি একটা জিনিস বুঝার পরে এটা তুমি তোমার বন্ধুকে বোঝানোর চেষ্টা করো। এখন ধরো তুমি একটা জিনিস বুঝছো, তোমার বন্ধুকে যদি তুমি বোঝাইতে যাও তখন আরো বেশি সময় লাগবে না? ন্যাচারালি তো বেশি সময় লাগবে, এটা কি কুইকলি হয়? কিন্তু বন্ধুকে যদি কোনোভাবে বুঝাইতে পারো, বন্ধুকে বুঝাইতে গেলে বন্ধু কিন্তু আবার তোমাকে ফার্দার কোশ্চেন করবে, কোশ্চেন করলে সেটা আবার ভ্যালিডেট হয়ে যাবে যে তুমি প্রত্যেকটা সিনারিও চিন্তা করে জিনিসটা শিখছো কিনা। প্রসেসটা একটু স্লো, কিন্তু এই প্রসেসের ভিতর দিয়ে গেলে ক্ষেত্রে বিশেষে তোমার লজিক বিল্ডিং এর যে প্রবলেমটা আছে সেটা অনেক ক্ষেত্রে সলভ হতে পারে। আবার তুমি একটা কাজ করতে পারো যে তুমি চ্যাটজিপিটির কাছে যে লজিকটা তুমি আসলে একদম স্ট্রংলি বুঝতে পারতেছো না যেখানে হইছেটা কি, সেটা ওভার আর ওভার কোশ্চেন করে করে তুমি একদম ভেঙে ভেঙে তুমি পুরো জিনিসটা বোঝার চেষ্টা করে দেখতে পারো। মানে চ্যাটজিপিটির কাছে 100টা কোশ্চেন করলে তো সে মন খারাপ করবে না, সে বলবে না যে ভাই আপনি আর কোশ্চেন করেন না। সো আমি তোমাকে যে জিনিসটা ওভারঅল বোঝানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে যে ভাই এটাতে যদি সময় লাগে তাহলে ক্ষেত্র বিশেষে তোমার একটু টাইম দিতে হবে। সো টাইম দিয়ে মেইন প্রবলেমটা হচ্ছিল কি, আমি হচ্ছে আমাদের যে 6 নম্বর অ্যাসাইনমেন্টটা করতে করতে আমার হচ্ছে যেহেতু আমি গ্যাপ পড়ে গেছিলাম, কমপ্লিট করতে পারিনি। আর এর ভিতরে আমি কয়েকটা জায়গায় অ্যাপ্লাইও করছিলাম, যেখান থেকে কয়েকটা ডাকও পাইছিলাম। তা সেখানে হচ্ছে একটাতে হচ্ছে ওরা লিড কোডের প্রবলেম দিছিল, আর একটা হচ্ছে নেক্সট জিএস দিয়ে আমাকে একটা প্রজেক্ট করে দিতে বলছিল। যদিও আমি সম্পূর্ণটাই ইমপ্লিমেন্ট করছিলাম নেক্সট জিএস দিয়ে, চ্যাটজিপিটির কিছু হেল্প নিয়ে, কিন্তু ওই যে লাস্টে অথেন্টিকেশন থেকে ডাটা নিয়ে এসে একটা কাজ দিছিল পরে আবার, যেটা আমি করতে পারিনি ওয়ান টাইমে। পরে ওখান থেকে চলে গেছি। আর হচ্ছে লিড কোডের প্রবলেমটা দেখে আমার মনে হচ্ছে যে আমি এই লজিক বিল্ডিং এ আমার এখনো অনেক গ্যাপ আছে। হ্যাঁ, লিড কোডের প্রবলেম তো তুমি ধরো শুরুতে আলটিমেটলি বুঝতে পারবে না। লিড কোডের প্রবলেম বুঝতে হলে তোমাকে সময় দিতে হবে। সময় দিতে হবে মিনস হচ্ছে যারা ধরো ওই যে কম্পিটিটিভ প্রোগ্রামিং করে বা প্রবলেম সলভিং করে, ওরা তো একদিনে পুরো জিনিসটা বুঝে নেয়। ওদেরকেও পুরো জিনিসটা বুঝে ওই লেভেল পর্যন্ত যাইতে মানুষের কিন্তু 6 মাস থেকে 1 বছরের মতো সময় লাগে। তো তুমি যেটা করতে পারো, লিড কোডের ভিতরে কিন্তু ছোটখাটো প্লে লিস্ট আছে। প্লে লিস্ট মানে হচ্ছে যে ধরো ওই যে প্রবলেমের সেট আছে। যেমন আইমুন ভাই বলতেছিল যে 75 এর যে লিস্টটা, 75 এর লিস্টটা খুবই ফাটাফাটি, এটা ধরো করা খুবই টাফ। কিন্তু 30 দিনের একটা টেস্ট আছে জাভা স্ক্রিপ্টে, সেটা তুমি ইনিশিয়ালি করে দেখতে পারো। 30 ডেজের একটা জিনিস আছে, 30 ডেজেরটা করতেও ধরো তোমার অনেক প্যারা খাইতে হবে, কিন্তু তুমি একটা জিনিস টার্গেট রাখতে পারো যে ভাই ডেইলি জাস্ট একটা করে প্রবলেম সলভ করো। তো ডেইলি যদি একটা করে প্রবলেম সলভ করার চেষ্টা করো তাহলে দেখবা যে হয়তোবা প্রথম 15 দিন ডেইলি 1-2 ঘন্টা টাইম দিয়ে প্রবলেম গুলো সলভ করে ফেলতে পারবা বা বুঝতে পারবা। আর আমি তোমাকে যেটা সাজেস্ট করবো যে প্রবলেম যদি তুমি দেখো যে নিজে নিজে করতে পারতেছো না, বুঝতে পারতেছো না, তাহলে তুমি যেটা করতে পারো, তুমি হইতেছে ওইটার হয়তো সলিউশন দেখলাস, দেখে নিজে নিজে কোড করে জিনিসটা মিলাইলা। কিন্তু পরবর্তীতে তোমার যেটা করতে হবে, 3 দিন পরে ওই সেম প্রবলেম নিজে আবার সলভ করার কথা চিন্তা করতে হবে। এটা একটা কারণ আছে, কারণটা হচ্ছে যখন আমরা কোনো একটা জিনিসের সলিউশন দেখি আমরা কিন্তু ইনস্ট্যান্টলি কি করি, এটা একটা ছবি মাথার মধ্যে তুলে ফেলি। হ্যাঁ। যে ছবি মাথার ভিতরে তুলে তারপরে আমরা কিন্তু মাথার মধ্যে থেকে কোডগুলো টাইপ করতে থাকি, লজিক গুলো কিন্তু বোঝার চেষ্টা করি না। মানে প্যাটার্নটা বুঝতে শিখতে হয়। মানে ইটস লাইক মানে ওপেন এ যে মডেল আছে ওই মডেলের মতো হইতে হবে তোমাকে। মডেল কিন্তু তোমার কি করে, ও প্যাটার্ন রিকগনাইজ করে করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করে। এবং বিষয়টা এরকম না, এবং এটা ধরো হঠাৎ করে একদিনে আসলে আলটিমেটলি হবে না। তোমাকে আস্তে আস্তে ধরো ওই যে কনসিস্টেন্টলি তুমি 30 দিনে 30টা প্রবলেম যদি সলভ করার কথা চিন্তা করো, সো তখন যেটা হবে যে তোমার লজিক বিল্ডিং এর জায়গাটাতে তুমি কিছুটা ভালো করার চেষ্টা করতে পারো। আরেকটা বিষয় হচ্ছে তোমরা আরো একটা কাজ করতে পারো, যেই সমস্ত কোম্পানিতে তোমরা চাকরি বাকরির জন্য অ্যাপ্লাই করতে চাও সেই সমস্ত কোম্পানির কিন্তু এক্সিস্টিং দেখবা যে সার্কুলার লিঙ্কডইন পেজের মধ্যে থাকে, অনেক সময় ফেসবুক পেজের মধ্যে থাকে। 5টা 10টা সার্কুলারকে এক জায়গায় করবা, করে একটা গুগল ডক বানাবা, সেটা বানায় চ্যাটজিপিটি কে দিয়ে বলবা যে ভাই আমার রেজিউমে দিছে এটা, আমি এই জিনিসপত্রগুলো পারি, কিন্তু এই টাইপের কোম্পানি বা এই টাইপের রোলে আমি ইন্টারভিউ দিতে চাই, সো এখানে আমি অ্যাপ্লাই করতে চাই, তুমি আমাকে 10টা কোশ্চেন বলো যেটার মাধ্যমে আমি বুঝতে পারবো যে আমার স্কিলের কি অবস্থা, বা ওই টাইপের কোম্পানিগুলোতে আসলে কি ধরনের কোশ্চেন করতে পারো। তো তুমি দেখবা যে ওই টাইপের কোম্পানি ও তখন কিন্তু চ্যাটজিপিটি তোমাকে অনেকগুলা দিবে, তোমাকে চ্যাটজিপিটি অনেকগুলো রিপ্লাই দিবে। এখন সেই রিপ্লাই গুলো দেখে যদি তোমার মনে হয় যে না ভাই এগুলোর অ্যান্সার আমি পারি বুঝি, তাহলে তো বুঝলা যে তুমি কাজ কাম করতে পারো। কিন্তু যদি দেখো যে 5টা কোশ্চেন আছে, 5টা কোশ্চেনের মধ্যে হয়তো বা তুমি 2টা পারো বা 3টা পারো, বাকি জিনিসগুলো বুঝতেছো না, তখন তুমি চ্যাটজিপিটি কে যদি আবার কোশ্চেন করো যে তুমি আমার স্কিল গ্যাপ গুলোকে ফাইন্ড আউট করে দাও, যে আমার কোন কোন টপিকে প্রবলেম আছে ওই কোম্পানিতে যাওয়ার জন্য, ও দেখবা তোমাকে স্টেপ বাই স্টেপ পুরো গাইড বলে দেবে।
তখন কিন্তু তুমি তোমার একদম পিন পয়েন্ট করে কোন জায়গাটাতে প্রবলেম আছে সেটাও কিন্তু বুঝতে পারবে। আর চ্যাটজিপিটিতে কিন্তু ওই যে ভয়েসে যে কথা বলার বিষয় ওটা কিন্তু ফ্রিতে অল্প কিছু ডেইলি অ্যালাউ করে। তো তোমার 10 মিনিট 15 মিনিট যাই অ্যালাউ করুক ওইটুক টার্গেট রাখো যে ওইটুক তুমি হইতেছে প্র্যাকটিস করবা। আর জেমিনিতে মনে হয় আর একটু বেশি সময় অ্যালাউ করে। তো জেমিনির মধ্যে যে তুমি একটা জিনিস করো যে ভাই আমি এই কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করতে চাই, তো তুমি আমার ইন্টারভিউয়ার হিসেবে কোশ্চেন জিজ্ঞাসা করতে থাকো, আমি অ্যান্সার দিতে থাকবো। তো ওগুলা করো, ওগুলা করতে থাকলে দেখবা যে অনেকগুলো জায়গাতে বুঝে যাবে যে মানে মেইন ইন্টারভিউ দেওয়ার আগে অনেকগুলো জায়গাতে তুমি তোমার প্রবলেম সলভ করে ফেলতো। মানে পৃথিবী এখন যে কি পরিমাণ সহজ হয়েছে তোমাদের ধারণার বাইরে, মানে লিটারালি ধারণার বাইরে। মানে যে কোনো জিনিস শিখতে ধরো এখন শেখাটা এত বেশি ইজিয়ার হয়ে গেছে, এত রিসোর্স আমাদের চারপাশের সামনে আছে, যেটা শেখার জন্য ধরো আলাদা করে আবার লোকজন লাগবে বা এটা সেটা। এইটা ধরো 5 বছর পরে ধরো বিষয়টা হইতেছে এরকম যে প্রোগ্রামিং হিরো এখন যেভাবে শেখায় এভাবে হয়তো বা 5 বছর পরে শেখাবে না। প্রোগ্রামিং হিরো 5 বছর পর শেখানোর ধরনও হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে। কারণ হচ্ছে এখন চারপাশে এত এত রিসোর্সেস অ্যাভেলেবল, তো সেই জায়গাটাতে তো ধরো কিছু জিনিস তোমার নিজে থেকেই শিখতে হবে। আর সবকিছু তো তুমি কোর্স করে করে করতে পারবে না। যেমন নেক্সট লেভেল শেষ হয়ে গেলে এরপরে তুমি কি করবে? ওই যে আমাদের লাস্ট টাইম হিরো ইউনিয়ন হয়েছিল, ওখানে একটা স্টুডেন্ট আমাকে বলতেছিল যে নেক্সট লেভেল শেষ হয়ে গেলে আপনারা লেভেল 3 নিয়ে আসেন। লেভেল 3 পরে লেভেল 4, তারপর লেভেল 5, তুমি পুরো তোমার সারা জীবন ধরে তোমার এখানে তুমি শুধু ওই কোর্স করতে থাকো। এটা তো ভালো জিনিস না ভাই। তোমার তো কোনো না কোনো একটা জায়গাতে তুমি একটা স্তোপা দিয়ে তারপর নিজে সেলফ লার্নিং শুরু করতে হবে। নিজে নিজে বিভিন্ন জিনিসপত্র সেলফ লার্নিং এর জন্য আমরা একটা জিনিস বানাইতেছি, আমরা একটা প্রোডাক্ট তৈরি করতেছি। সেখানে তোমরা তোমাদের প্রবলেম গুলো বললে ও তোমার জন্য একদম, তুমি যদি বলো ইউটিউব থেকে তাহলে ইউটিউব থেকে, তুমি যদি বলো ইউডেমি থেকে তাহলে ইউটিউব, ও বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে তোমার জন্য কাস্টমাইজ একটা কোর্স তৈরি করে দিবে। এটা প্রোগ্রামিং হিরোতে আলহামদুলিল্লাহ এটা একটা সিক্রেট ইনফরমেশন তোমাদের এই 27 জনকে বলে ফেললাম। এটা আমরা বানাচ্ছি, তো এটা বানাইলে এটা আমরা হয়তো রিলিজ দিব। তো সেখান থেকে তারা মানে নিজেই নিজের পড়াশোনার রুটিন এন্ড পড়াশোনার যে কারিকুলাম সেটা বানাই ফেলতে পারবে। ঠিক আছে? এবং সে লিটারালি ওইটার সাথে কথা বলে বলে যে আমি এই জিনিসটা বুঝতে পারতেছি না, জাস্ট লাইক মানে মনে হবে যে আইনুন ভাই ওখানে বসে আছে, তুমি তারা কোশ্চেন করতে পারবা, ভয়েসে কথা বলতে পারবা, ইচ এন্ড এভরিথিং থাকবে। ইনিশিয়ালি এটা ইংরেজিতেই থাকবে, তবে পরে হয়তো বা সিচুয়েশন বুঝে আমরা এটা বাংলাও নিয়ে আসতে পারি আর কি। বাট এই জিনিস ইনশাল্লাহ আসবে। বাট ওটার জন্য বসে থেকে লাভ নাই, এখন যা বললাম সেই অনুযায়ী শেখার চেষ্টা করে দেখ। বুঝতে পারছি রোহন ভাই? জি ভাই। ওকে ঠিক আছে। আচ্ছা লাস্ট আজকে দীপ্ত ভাইয়ের কোশ্চেনটা নিয়ে শেষ করবো। দীপ্ত ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম, কি খবর? ভাইয়া আপনি যে বলেন শুরুতে যে একটা কোম্পানিতে ঢুকে যেতে, এটা বুঝতে পারছি। তবে আমার একটু কনফিডেন্স ছিল যে আমি এভাবে ভেবে রাখছিলাম যে কোর্স কমপ্লিট করবো, 1 মাস ট্রাই করবো ভালো কোম্পানিতে, যদি 1 মাসের মধ্যে ভালো কোম্পানি না পাই সেক্ষেত্রে যেটা পাই সেটাতে ঢুকে যাবো। তো এই চিন্তাটা কতটুকু ঠিক বা ভুল? আচ্ছা তোমার কোশ্চেনটা বুঝি নাই, শেষের পার্টটা একটু ভাঙা ভাঙা আসছে আহ, আমার, একবার একটু বলবা? আচ্ছা, আমি বলছিলাম যে মানে কোর্স কমপ্লিট করার পর আমি চেষ্টা করবো 1 মাস ভালো হুম, কোম্পানিতে ঢুকার জন্য। যদি হুম। 1 মাসের মধ্যে ভালো কোম্পানি ঢুকতে না পারি তখন সেক্ষেত্রে যে কোম্পানি পাই সেই কোম্পানিতে আমি ঢুকে যাওয়ার ট্রাই করবো। তো এই চিন্তা এই এক ভাবনাটা মাসের কতটুকু মধ্যে ঠিক বা ভুল? এই 1 মাসের মধ্যে ভালো কোম্পানি খোঁজার দরকার নেই, আপাতত যে কোনো একটা জায়গাতে ঢোকার চেষ্টা করো। আর আচ্ছা। ঢোকার পরে আবার অ্যাপ্লাই করতে থাকো, কোনো সমস্যা নেই। তুমি একটা জায়গাতে চাকরিতে ঢুকলা, চাকরিতে ঢোকার পরে কি ওরা বলে দেয় যে আগামী 3 মাসে কোথাও অ্যাপ্লাই করতে পারবেন না? তা চাকরিতে ঢুকে তুমি করো, আর প্রথম মাসে হয়তো বা করলে না, পরের মাস থেকে আবার বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে থাকো, ভালো জায়গায় হয়ে গেলে সেখানে চলে যাবো, সমস্যা কি? তোমার কি কেউ বলছে যে ভাই এখানে থাকতে হবে সারা জীবন? আপনি এখানে না মানে আমার কথা হচ্ছে যত দ্রুত সম্ভব প্র্যাকটিক্যাল কাজের মধ্যে ঢুকে যাওয়া যায়। তারপর ভালো কোম্পানিতে যাওয়া তো শেষ হয়ে যাইতেছে না। পরের কোম্পানিতে যদি জিজ্ঞাসা করে যে ভাই আপনি ওই কোম্পানিতে 3 মাস কাজ করলেন এখন আবার এখানে আসতে চাচ্ছেন, তো তখন ওই কোম্পানিতে যে বলবা যে ভাই আপনারা তো ভালো কোম্পানি, ভালো কোম্পানিতে কি আমি আসতে চাবো না? এটা কি আমার অপরাধ হয়ে গেছে? তো আমি তো একটা হ্যাঁ। ভালো জায়গায় আসতে চাই, কে খারাপ জায়গায় থাকতে চাই? আমি তো ভালো জায়গায় যেতে চাই, আপনাদেরটা আমার ভালো মনে হয়েছে এই জন্য আপনাদের কাছে আসছি, কারণ আপনারা ই করেন। আর যদি বলে যে ভাই এরপরে যদি আপনি আর একটা ভালো পান তাহলে কি সেখানে চলে যাবেন? তখন তুমি বলবা যে ভাই ভালো তো আসলে কোনো শেষ নাই। তবে আমি অবশ্যই চিন্তা করবো আমার বিগত 6 মাস বা 1 বছরের বা আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে সেই অনুযায়ী আমার মনে হইতেছে যে আপনাদের যেটা আছে এটাতে আমি মিনিমাম হইলেও আমার মানে আমার তো একটা পার্সোনাল গোল আছে, একটা হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল গোল আছে, আবার দ্বিতীয় হচ্ছে যে আমার শেখারও গোল আছে। আগামী 1 বছর যদি আমি এনাফ লার্নিং থাকে, এনাফ শেখার ক্যাপাসিটি থাকে, বছর শেষে যদি আমি রিজনেবল টাকা পয়সা আমার বাড়ে, আমি অন্য কোম্পানিতে কেন যাবো? অন্য কোম্পানিতে যাওয়া কি সহজ কাজ? ও সব কোম্পানিতে যাইতে হলে ইন্টারভিউ দিতে হয়, ইন্টারভিউ দেওয়া তো খুবই প্যারার জিনিস ভাই। আপনাদের এখানে হয়ে গেলে আমি যদি শান্তিতে থাকতে পারি, আমি আবার ইন্টারভিউ প্যারা কেন নিব? ইন্টারভিউ প্যারা কি কেউ প্রত্যেকদিন নিতে চাই? এটা তো ভালো জিনিস না। বি ভেরি কনফিডেন্ট অ্যাবাউট ইউর ডিসিশন। মানুষজন তোমার কাছে এইটা শুনতে চায়। দেখা গেলো তোমার জিজ্ঞেস করলো এরপরে কোম্পানি ভালো হইলে কি করবো, তুমি তারপরে গা করতে থাকলা, তখন তো ওরা ভাববে যে এই ছেলে নিয়ে তো বিপদে পড়ে যাবো।
মানে রিয়েলিস্টিক হও, ওরাও বুঝে যে তুমি অ্যান্সার দিলে কেউ মন খারাপ করবে না, কেউ মন খারাপ করবে না, অ্যান্সার দিয়ে দেখো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। হ্যাঁ, এই বিষয়টা বুঝতে পারছি ভাই, তবে একটু করে কনফিউশন ছিল যে আমি শিওর জানিও না, কিছু কোম্পানিতে মেবি একটা ডিউরেশন দিয়ে দেয় যে একদম 3 মাস থাকতে হবে, ওই ক্ষেত্রে কি কোম্পানিগুলোতে ঢুকবো? হ্যাঁ ঢুকতে পারো, 3 মাস ইজ ভেরি কমফোর্টেবল টাইম, মানে 3 মাস 4 মাস অনেক সময় দেয়, ইভেন 6 মাস পর্যন্ত ঠিক আছে। 6 মাসে যদি বলে ধর মানে 6 মাসে যদি অনেক প্যারা খেয়ে অনেক কিছু শিখে যাওয়া যায় তো ভালো তো। 6 মাস পরে তুমি 5 নম্বর মাস থেকে চাকরির জন্য অ্যাপ্লাই করতে থাকো, চাকরির জন্য অ্যাপ্লাই করে তুমি ভালো জায়গাতে চলে যাও, 7 নম্বর মাসে চলে যাবো, সমস্যা কি, ঠিক আছে। বুঝতে পারছি ভাই। আর যদি এরকম হয়, অনেক ক্ষেত্রে অনেক কোম্পানি ফাইন্যান্সিয়াল পেনাল্টি বা এটা সেটা দিতে চায় যে তুমি যাইতে হলে 1 মাসের বেতন দিয়ে যেতে হবে বা এটা সেটা। এন্ড তুমি যদি অন্য আরেকটা কোম্পানি যেটাতে তুমি ঢুকতে চাচ্ছ সেটাতে বেতন যদি একটু বেশি টেশি হয়, তো তুমি এই কোম্পানিতে 1 মাসের বেতন দিয়ে চলে যাবে, সমস্যা কি। একটা ভালো জায়গায় যাইতে হলে যদি কিছু কম্প্রোমাইজ তোমার করতে হয় সেটা করবা, কিন্তু এখন বসে থাকা মানে কেউ তো তোমার গ্যারান্টি দিতে পারতেছে না যে ভালো কোম্পানিতে তোমার চাকরি হবেই, কিন্তু যে কোনো একটা কোম্পানিতে চাকরি যে হইতে পারে এটা তো মোটামুটি তুমি চেষ্টা করলে জানো যে একটা না একটা রাস্তা হয়তো বা খুলে যাইতে পারে। বুঝতে পারছি। বুঝতে পারছি ভাইয়া। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে।